আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। শাহজাদি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আব্দুল্লাহ আল মামুন আর তানজিন নাইম জয়েন করে যখন দেখে একটু স্টুডেন্ট কম, আজকে আবার লিভ দিছি, একটু পরে আবার আসবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ম্যাট্রিক্সের প্রথম অঙ্কটা শাহজাদি আপনার ভুল হইলো কেন? কোনটা? ম্যাট্রিক্সের যে একটা অঙ্ক দিছি ম্যান্ডেটরি। স্যার ওইটা তো ভুল হয় নাই। হ্যাঁ, হয় নাই। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আতিয়া সামিয়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড কথা হলো আপনারা কারা কারা অঙ্ক করে এটা আবার শেয়ার করছেন? অঙ্ক স্যার করে শেয়ার করছেন কারা কারা ফ্রেন্ডদের সাথে? স্যার এটা তো আমরা হায়ার ম্যাথের বই থেকে ওইভাবে করছি। ঠিক আছে, কিন্তু শেয়ার করছেন কারা কারা রেজাল্ট এটা আগে বলেন। কার কার সাথে শেয়ার করছেন? হুম, তার হচ্ছে আর কে কে শেয়ার করছেন? উত্তম রেজাল্ট শেয়ার করছেন? হ্যালো। স্যার শেয়ার তো করতেই হয়, না হলে তো। হ্যাঁ, এবার হচ্ছে একজনে ভুল করছে, সে 10 জনের সাথে শেয়ার করে এবার 10 জনের ভুল করাইছে। স্যার এটার আনসার তো সব ঠিক আছে, আজকে সামের মতো আমি ওর মতো করতে চাই না, কারণ স্যার ফুল মিলে যায়। না, আজকে সামিয়ার রেজাল্ট আর আপনার রেজাল্ট মিলে নাই। আজকে সামিয়ার রেজাল্ট আর আপনার রেজাল্ট মিলে নাই। আজকে সামিয়ার আগ পর্যন্ত সবার এক রেজাল্ট। আজকে সামিয়ার পরের থেকে আজকে সামিয়া আবার যাদেরকে দেখাইছে তাদের আবার আরেক রেজাল্ট। আজকে সামিয়ার রেজাল্টটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার 2 নাম্বার বাজিতে ধরে করছিলাম। হ্যাঁ, এটা আমি ইচ্ছা করেই দিছি। স্যার শেষ মুহূর্তে পারি না কিছু, তাই কি করবো? কি করবো স্যার স্যার? সবারই ভুল হয়েছে স্যার। না, সবার না। ভুল হয় নাই। 25% স্টুডেন্টের হইছে। মামুন কার কার থেকে দেখে অঙ্ক করছেন বলেন? মামুন স্যার। কার কার থেকে দেখে অঙ্ক করছেন বলেন? সত্যি স্যার কথা বলেন। লগারিদম গুলো তো স্যার নিজেই করছে স্যার, একদম স্যার মুখস্থ হয়ে গেছে ওগুলা, 3বার 2বার করতে করতেছে। এটা আপনি জি স্যার। লগের অঙ্কটা নিজে করছেন, এটা আমি বুঝছি। হ্যাঁ, বাকিগুলি করতে করছেন। স্যার বাকিগুলো স্যার নিজে নিজে স্যার করছি স্যার। স্যার কিছু স্যার হেল্প নিলে স্যার, ফর্মুলা হেল্প নিছি স্যার, বাকিগুলো স্যার নিজে নিজে করছি স্যার। কপি করছেন কেমনে বুঝছি জানেন? সবার অঙ্কের রেজাল্ট ঠিক আছে, ভিতরে গন্ডগোল। সবার অঙ্কের মানে কপি করে তো তাড়াহুড়া করে উঠাইছেন, উঠায় রেজাল্টটা ঠিক মতোই মিলাইছেন। বাকি জায়গাগুলি তো গন্ডগোল। যেখানে প্লাস দরকার ওইখানে মাইনাস দিয়ে রাখছেন, যেখানে মাইনাস দরকার প্লাস দিয়ে রাখছেন। হ্যাঁ, ওই যে রেদওয়ানের মতো 3-4 কত 12 না দিয়ে 15, হ্যাঁ 15 স্যার পুরো কপি করে দিয়েছে আপনি। রেজাল্ট তো আপনার মুখস্থ থাকার কথা না। এত কিছু কইরা রেজাল্ট মিলায় ফেলছেন, তার মানে হচ্ছে কারো থেকে দেখা করছে। আপনাদের খাতায় অনেক অনেক কমেডি ছিল। স্যার ওই ম্যাথটা স্যার স্যার অনেক স্যার ট্রাই করছে স্যার, কি পারে কেউ পারে না স্যার, একদম স্যার পুরো বুঝা মিলে গেছে ওইটা আমি ইচ্ছা করেই দিছি, ওইটা আমি ইচ্ছা। তবে স্যার। এই জন্য স্যার 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 এমন ম্যাথ স্যার যেটা স্যার দেওয়াই লাগবে স্যার। এটাই এই জন্যই তো দিছি, কারণ এ প্লাস যে আমি দিব আমার তো দেখতে হবে এ প্লাস পাওয়ার ক্যাপাবিলিটিস কার আছে। তাহলে তো স্যার এটা তো সায়েন্সের স্টুডেন্ট স্যার, স্যার কি পারবে না? কেন জানা কথা। কেন যারা করছে এদের মধ্যে কি সবাই সায়েন্সের স্টুডেন্ট ছিল? না স্যার। স্যার সবাই তো সায়েন্সের স্টুডেন্ট ছিল না, কিন্তু স্যার কয়জন এবার নিজের যোগ্যতায় এই ম্যাথটা করছে স্যার। করছে খাতা দেখলে আমি বুঝতে পারছি কে নিজের যোগ্যতায় করছে, কে তা তো দেখে। অবশ্যই স্যার, তা তো অবশ্যই স্যার। আমি খাতা দেখলেই বুঝতে পারছি। শুনেন, এত বছর ধরে পড়াই, এতটুকু যদি আমি না বুঝি তাহলে কি হবে? এতটুকু যদি আমি না বুঝি তাহলে কি হবে? স্যার কার কার ম্যাথটা হয়েছে স্যার একটু বলবেন স্যার শুনি। ওইটা মুখস্থ নাই, ওইটা মুখস্থ নাই। তবে
অনেকেরই হয়েছে, স্যার অনেকেরই আজকে হয়েছে। সামের মতো যারা করছে তাদেরটা হয়েছে। জি স্যার। স্যার এটা আমার বুঝে তাহলে নাও, হয়েছে। আমাদের স্যার মতো ম্যাথটা যারা একটু করছে বুঝাই তাদেরটা দিয়েন ভুল স্যার। হয়েছে। হুম, আমি ম্যাথের ম্যাথটা একটু বুঝাই। সলিউশনটা দিয়ে দিয়েছি। এটা মনে হয় পূজার এখানে গেছে না? পূজাকে দিয়েছি। জি স্যার। হ্যাঁ, পূজাকে দিয়েছি। বুঝাই স্যার দিও তো। আমারটা কি স্যার হয়েছে স্যার, একটু দেখবেন স্যার না, এই ম্যাথটা মামুনেরটা স্যার। হয় নাই, মামুনেরটা হয় নাই, মামুনেরটা হয়। তার কোনো মানে কথা স্যার স্যার? কি 10-এ 8 পাবো? হুম, তার মানে স্যার 10-এ 8 পাইলাম। 10-8 কিছু অন্যান্য ভুলও আছে, আপনি 10-8 পাইছেন। হ্যাঁ, আমি স্যার স্যার আমি হ্যালো স্যার স্যার চুপ হয়ে গেছে রেজাল্টের কথা জিজ্ঞেস করে। এত কষ্ট করে অঙ্কটা করলাম ভাই। যাক। কি কম ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা এই অঙ্ক নিয়ে বসে আসছিলাম। আরে কত আগে সম্পর্ক শেষ, এই অঙ্কটার জন্য কত কাহিনী। স্যার আমি কত পাইছি? আচ্ছা স্যার কি চলে গেল, লিভ নিয়ে নিলো? মেবি, হ্যাঁ, না নেট প্রবলেম। আচ্ছা স্যার লিভ নিয়ে নেট নিছে। প্রবলেম করতেছিল। তোর মামুন ব্যাট জি ভাই। জয়ের সাথে কথা হইছে? হ্যাঁ ভাই, জয়ের সাথে আমার কালকে রাত 1টার দিকেও একবার কথা হয়েছে, এর আগেও কথা হয়েছে ভাই। সকালে উঠে আর ফোন দেয়নি, একটু পরে ফোন দিব ক্লাস। ক্লাস শেষ করে আমিও দেবো। আমার সাথে কথা হয়েছে, বাসায় এসে পড়ছে, শ্মশান থেকে বাসায় পড়ছে, এতটুকু কথা হয়েছে। খাওয়া দাওয়া করছে, এমন মনে হয় ঘুমায় আছে। 9টা বাজে আমার সাথে কথা হয়েছে। লিভারে ক্যান্সার হয়েছে মেবি, জয় বলল। আচ্ছা কার এসের আওয়াজ আসে? উত্তম এটা মিউট করতো। ঠিক আছে, অট্টো থেকেই মনে হয় সাউন্ড আসতেছে। কুত্তায় গিয়ে গো শুরু করছে। দেখি উত্তমের কুত্তা রে। রেদওয়ান ভাই তুমি ধরা পড়ে গেছো ভাই, তুমি ধরা পড়ে গেছো। না আমি কি করছি? এখন হইতাছে হোর। না, এখন হয় না, এখন হয় না। আমি কি করছি ভাই? তুমি বলে 3-4-12-16 লেখছো, আবার উত্তর গিয়ে ঠিক করছো। তাই তো যেটা হাসে। ভালো কি কথা কোন দা ভাই? বুঝছি 2 নম্বর ম্যাথটা কম্পালসরিটা, 2 নম্বর না, 1 নম্বরটা। 1 নম্বরটা। স্যার কোথায়? মেবি নেট প্রবলেম স্যার, আসুক স্যার। ম্যান্ডেটরি আজকে ক্লাস হয়ে কোনো না। হইব। যেটা আরে ম্যান্ডেটরি আজকে দিছে ক্লাস যে হইব না এই কথা কইব না কেউ, কারণ এই কথা বললে সবাই কনফিউজড হয়ে যায়, মনে করে যে সত্যি সত্যি ক্লাস হইব, পরে আমার মেসেঞ্জারের উপর ঝরঝর। না আসলে দেখো কেন ক্লাস হইব না, ঠিক আছে স্যার নাই, স্যার তো কখনো এমনটা হয় না, তাই না? আরে আমি 1 নাম্বার ম্যাথ পারি না, কি করব দেখে লিখছি আরেক এই যে গ্রুপ থেকে। তুমি কোনো ম্যাথ পারো? আর আসছে। আমার তো মনে হয় না। তুমি স্যার আইছে চুপ থাক। স্যার স্যার এই, কে রে? এটা তুই ছাড়া আর কি হইব তোর দিকে। এটা আমি না। মামুন।
কি শীষ বাজেও না কেন? বাপরে বাপ, এই কি বাবা ইগল হচ্ছে? হ্যালো হ্যালো, জি আসসালামু স্যার। আলাইকুম স্যার। দেখেন তো হোস্ট মনে হয় আমি আর এখন নাই, আছি? স্যার আপনি হোস্ট থাকবেন, এটা কারণ হচ্ছে স্যার আপনি যখন ফার্স্টে ঢুকেন তখন যে ফার্স্টে ঢুকে সেই আমি হোস্ট। লিভ করে আবার বেরোইছি, না সমস্যা না এটা। আমি লিভ করে আবার বেরোইছি, এজন্য আমি এখন আমাকে আর হোস্ট শো করতেছে না। স্যার ওটা তো পারেন না, ওটা তো ম্যাম স্যার রেকর্ড আপনার কাছে যাবে স্যার। আমার কাছেই যাবে? হ্যাঁ স্যার। জি স্যার, আপনার তো ফার্স্ট জি স্যার। না, আপনার কাছে যাবে। না আমি তো বের হয়ে আবার ঢুকছি। না ওটা পারে নাই স্যার, হুম, ওটা ওটা পারে প্যারা- নাই স্যার। আচ্ছা ওটা প্যারা না থাকলে যার কাছেই যায় সে আবার আমাকে তাইলে অ্যাড করে দিয়েন আর কি। আপনারা তো জানেন কিভাবে করতে হয় নাকি? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। আমি আমার গুগল আইডি আমি- শাহজাদকে দিয়ে দেই ঠিক করার জন্য। এখন লগ ইন করা আছে, আমি কাটি নাই। স্যার আমার স্যার মার্কস কত আসবে? স্যার আমার মার্কস কত আসছে স্যার একটু বলবেন? না মার্কস কাউকেই বলবো না, মার্কস বলেন না, কাউকেই স্যার। বলবো না। আমি তো স্যার ভালো স্টুডেন্ট না তেমন স্যার, আমারটা স্যার বলে দেন স্যার। কারোরটাই বলবো না। শুনেন, আনফেয়ার মিন্স এটা যদি আমি নিজে করি আপনারা ভালো শিখবেন কোত্থেকে? স্যার আনফেয়ার না, আনফেয়ার না স্যার, কেউ তো জিজ্ঞেস করে স্যার। আমি স্যার কাউকেই কম দেই নাই। আমি এর স্যার এই যেটা বিজনেস মেটা নিয়ে স্যার অনেক এক্সাইটেড তো স্যার, এই জন্য স্যার আমি স্যার এটা স্যার কতটা এর জন্য এক্সাইটেড স্যার আমি আবার জিজ্ঞেস বুঝতে পারছি। আপনি কমিউনিকেশনে সুপার এক্সাইটেড ছিলেন, ওটা আমি আপনার খাতা দেখে বুঝতে পারছি। এনিওয়ে আমি ম্যাটেরিয়ালস গুলি দিয়েছিলাম, আপনারা পেয়েছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আমরা একটু পড়ায় চলে যাই। তা 7 আসবে? না আপনার 7 আসবে না, আরো কম আসবে। এত সুন্দর করে ম্যাথ করে 7। আচ্ছা স্যার। ধরো 5। আপনি কপি করছেন, এটা আমি বুঝার পরেও যদি আমি আপনাকে 7 দেই এটা কেমন হলো বলেন? এটা কি স্যার আমি হয়? স্যার কপি করি নাই স্যার, এটা এটা সত্যি কথা যে কপি করি নাই। হ্যাঁ, আরেকজনের থেকে একটু দেখছেন, এই আর কিছু না। না স্যার, এটা স্যার এটা অন্য কথা স্যার, কপি করি নাই স্যার, নিজে নিজে করছি এগুলা, বাট যেগুলা আটকাইছি ওগুলা জিজ্ঞেস করছি, এতটুকুই স্যার। এটা কি পরীক্ষা? আটকাইছেন, এটা যদি আপনি ফিজিক্যালি পরীক্ষা হইতো এটা সম্ভব ছিল? সেকেন্ড হচ্ছে আপনি রেজাল্ট গুলি মিলাইছেন, ঠিক না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, ওইটা তো আমি বুঝতে পারছি। কিন্তু মার্কস আমি কাউকেই খারাপ দেই নাই, মার্কস কাউকেই খারাপ দেই নাই। আচ্ছা তা দিয়ে আসবে না? ওটা বলতে পারি না, কারণ এগুলি তো কম্বাইন্ড হবে। আপনার কুইজের মার্কস আছে, অ্যাটেন্ডেন্সের মার্কস আছে। মামুন আগায় যাবে, অ্যাটেন্ডেন্সের সমস্যা নেই স্যার, অ্যাটেন্ডেন্স সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স 10 এ 10। অ্যাটেন্ডেন্সে মামুন আগায় যাবে, হ্যাঁ অ্যাটেন্ডেন্সে মামুন আগায় যায়। স্যার এবার এই মানে অ্যাসাইনমেন্ট গুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার, 1 মাসে তো টাইম নেই, আর সাবজেক্ট 4টা। দেখি তখন কতটুকু এক আগাইতে সপ্তাহের পারি, মধ্যে অনেক আগে একটু দেখে নিই কতটুকু আগাইতে পারি, কারণ ফাইনালের সিলেবাসটা আপনাদের জন্য একটু টাফই হবে, কারণ আপনারা তো ডিফারেন্সিয়েশনের সাথে ক্যালকুলাসের সাথে পরিচিত না। ক্যালকুলাসের সাথে আপনারা কতটা অ্যাডাপ্ট করতে পারেন এটার উপরে ডিপেন্ড করতেছে আমি ফাইনালে কতটুকু মুভ করতে পারবো, এই হচ্ছে কথা। আচ্ছা খেয়াল করে দেখেন, আমাদের ফাইনালের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটি, অ্যানুইটির কনসেপ্টটা হচ্ছে, খেয়াল করেন অ্যানুইটির কনসেপ্টটা হচ্ছে আপনি নির্দিষ্ট ইনস্টলমেন্টে, যেটা আমরা ডিপিএস করি ব্যাংকে, ডিপিএস করি না, ডিপিএস করি নির্দিষ্ট ইনস্টলমেন্টে, প্রতি মাসে মাসে, মনে করেন প্রতি মাসে মাসে আমরা নির্দিষ্ট কিছু টাকা রাখি, বছর 5 বছর পরে 10 বছর পরে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট পাই। ওইটা হচ্ছে মূলত অ্যানুইটি ফর্মুলা ইউজ করে। তাহলে অ্যানুইটি জিনিসটা কি? অ্যানুইটি হচ্ছে আমার ইনস্টলমেন্ট সমান থাকবে। ইনস্টলমেন্ট কি হবে? সমান থাকবে। ইনস্টলমেন্ট যদি 100 টাকা করে দেই, আমি প্রত্যেকটা কিস্তিতে 100 টাকা করেই দিব। ইনস্টলমেন্ট যদি 1000 টাকা করে দেই, আমি প্রত্যেকটা কিস্তিতে 1000 টাকা করেই দিব। ইনস্টলমেন্ট যদি 500 টাকা করে দেই, আমি প্রত্যেকটা কিস্তিতে 500 টাকা করেই দিব। কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, আমার ইনস্টলমেন্ট সমান থাকবে। 2 নাম্বার কথাটা হচ্ছে আমার টাইম ডিউরেশন যেটা, যে বা টাইম গ্যাপ যেটা, এই গ্যাপটাও সমান থাকবে।
প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য টাইম গ্যাপ। আমি যদি বলি যে আমি প্রতি মাসে দিব, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট 1 মাস পরে পরেই দিব। আমি যদি বলি যে প্রতি 4 মাস অন্তর অন্তর দিব, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট 4 মাস অন্তর অন্তরই যাবে। আমি যদি বলি প্রত্যেকটা ইনস্টলমেন্ট 1 বছরে দিব, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট 1 বছর অন্তর অন্তরই যাবে। তাহলে অ্যানুইটির দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে আমার ইনস্টলমেন্ট সমান হবে, 2 নাম্বার শর্ত হচ্ছে আমার যে টাইম গ্যাপটা সমান হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যালো। জি স্যার। জি স্যার। তো 2 ধরনের অ্যানুইটি হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, একটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। আমরা এখন করব ফিউচার ভ্যালু অ্যানুইটি। ওকে, ওকে স্যার। আমরা এখন করব ফিউচার ভ্যালু অ্যানুইটি। ম্যানেজারিয়াল ফাইন্যান্স যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনারা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি দুইটাই করবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি। আবার ইনস্টলমেন্ট মামুন মিউট করো। ইনস্টলমেন্টটা মাসের কখন দিবেন সেটার উপর বেস করে আমরা আবার অ্যানুইটিকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। একটা কি অর্ডিনারি অ্যানুইটি, একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। ইউজুয়ালি ইনস্টলমেন্ট গুলি মাসের শেষে দেওয়া হয়। ইউজুয়ালি ইনস্টলমেন্ট গুলি মাসে কখন দেওয়া হয়? শেষে। যখন মাসের শেষে আমি ইনস্টলমেন্ট দেই তখন সেটাকে বলি অর্ডিনারি অ্যানুইটি। যখন ইনস্টলমেন্ট গুলি আমি মাসের শেষে দেই তখন সেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। যদি প্রশ্নে কিছু বলা না থাকে যেটা কোন ধরনের অ্যানুইটি, তখন আপনি ধরে নেবেন এটা অর্ডিনারি অ্যানুইটি। আর যদি প্রশ্নে বলা থাকে যে ইনস্টলমেন্ট মাসের প্রথমেই দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি অ্যানুইটি ডিউ। এটাকে আমরা কি বলি? অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ যদি হয় তাহলে এটা আইদার কোশ্চেনে বলা থাকবে যে ইনস্টলমেন্ট মাসের প্রথমে দেওয়া হচ্ছে, অথবা এটা অ্যানুইটি ডিউ, অথবা যদি এরকম কিছুই বলা না থাকে তাহলে ধরে নিতে হবে এটা অর্ডিনারি অ্যানুইটি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। অর্ডিনারি এবার দেখি আমরা যে ডিপিএস গুলি ব্যাংকে সাধারণত করি, সেখানে কি করি? আমরা প্রতি মাসে 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 টাকা জমা দেই, 10 বছর পরে আমরা একটা অ্যামাউন্ট পাই, এটাকে আমরা বলি ফিউচার ভ্যালু অ্যানুইটি। আবার ব্যাংক থেকে যখন লোন নেই, আজকে লোন নিলাম, প্রতি মাসে 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 কিস্তিতে টাকা পরিশোধ করব, এটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির অঙ্ক আমরা অলরেডি করে আসছি। বিভিন্ন লোনের যে অঙ্কগুলি আমরা করে আসছি সেগুলি ছিল প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন আমরা করব ফিউচার ভ্যালু অ্যানুইটি। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির জন্য একটা ফর্মুলা ছিল না? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইজ ইকুয়াল টু সি স্টার ইনটু পিভিআইএফ। একটা ফর্মুলা করে আসছিলাম না আমরা? করে আসছি, মিডিয়া অলরেডি করে আসছে কিন্তু। হ্যালো স্যার। জি স্যার। ফিউচার ভ্যালু অ্যানুইটি তো এরকম একটা ফর্মুলা আছে। আমরা যেটা সি স্টার বলেছি, এখানে এরা বলতেছে পেমেন্ট, পিএমটি। কথা কি বোঝা গিয়েছে? এটাকে তারা বলতেছে পেমেন্ট। আপনি সি স্টারও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে আমরা বলছি পিভিআইএফ এ। এখন আমরা এটাকে বলবো এফভিআইএফ এ। খাতায় লিখে রাখেন, এফভিআইএফ এ। পিভিআইএফ এর মিনিং কি ছিল? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। তাহলে এফভিআইএফ এর মিনিং কি হবে? ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। পিভিআইএফ এ ছিল প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এফভিআইএফ এ হচ্ছে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। স্যার মিডটার্মে তো প্রেজেন্ট ভ্যালুটা করানো হয়নি। করানো হয় নাই? স্যার ওটা তো কম্পাউন্ডিং ইন্টারেস্টের করানো হয়েছে। আমি এর জন্যই বলতেছি ঠিক স্যার, আছে, মনে তাহলে হয় এটা অন্য আমরা আবার কোনো টাইম ভ্যালু মানে যখন করব ফিনান্সে, তখন আমরা আবার এটা দেখব, মানে ম্যানেজারিয়াল ফিনান্স ওই জিনিসটা আবার কভার করা হবে। সেমিস্টারে হ্যাঁ, ম্যানেজারিয়াল ফাইন্যান্স এটা আবার কভার করা হবে। ম্যানেজারিয়াল ফাইন্যান্সে সাধারণত ফিউচার ভ্যালুটা আর কভার করার সময় থাকে না। ফিউচার ভ্যালুটা আমরা এখান থেকে কভার করে চলে যাব, ওইখানে আমরা প্রেজেন্ট ভ্যালুটা কভার করব। আর অ্যানুইটি অর্ডিনারি, অ্যানুইটি ডিউ পর্যন্ত কভার করা হবে। স্যার মাত্র যে এফবি এটা কি বললেন? এটাকে আমরা বলি ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। স্যার আমাদের ফাইনাল পরীক্ষা কি তাহলে স্যার 10 তারিখ? 16 তারিখ। 15 তারিখ। 16 তারিখ। হ্যাঁ, 16 অথবা 15 তারিখ। হ্যাঁ,
15 তারিখ, হ্যাঁ। স্যার স্যার এবার কি 3 মাসে কোর্স শেষ হয়ে গেল? প্লিজ, হ্যাঁ, এটা তো জানা কথাই। এটা আজকে কি বলা, আপনি এটা একাডেমিক ক্যালেন্ডার দেখে নিন। আচ্ছা, এবার আসেন ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। কথার অর্থ হচ্ছে আপনি যদি 1 টাকা করে ডিপোজিট করেন, তাহলে আপনার ইন্টারেস্ট রেট যদি আই হয় এবং ইয়ার যদি এন হয়, তাহলে আপনি ওই এন তম বছরে যে কত টাকা পাবেন সেটাই হচ্ছে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এটা কত টাকার জন্য? 1 টাকার জন্য। এবার আপনি যদি 1 টাকার জন্য ভ্যালু পেয়ে যান, তাহলে আপনার পিএমটি বা সি স্টার যাই হোক, পেমেন্ট আপনি যাই হোক, 1 টাকার জন্য যদি পেয়ে যান 100 টাকার জন্য বের করতে পারবেন, 500 টাকার জন্য বের করতে পারবেন, 1000 টাকার জন্য বের করতে পারবেন, যে কোনো অ্যামাউন্টের জন্য বের করতে পারবেন। সো আমরা ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটিতে প্রথমে 1 টাকার জন্য ভ্যালু বের করি। এখন ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটির একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে এটা, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। পাইছেন? 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আই। তার মানে এখানে এন হচ্ছে ইয়ার, আই হচ্ছে ইন্টারেস্ট রেট। কম্পাউন্ডিং ফ্যাক্টর যদি আসে, আই ডিভাইডেড বাই এম হবে, এন মাল্টিপ্লাই উইথ এম হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। কম্পাউন্ডিং ফ্যাক্টর যদি আসে, আই ডিভাইডেড বাই এম হবে, এন মাল্টিপ্লাই উইথ এন হবে। এবার আসেন আমরা পেজ 151 এ এক্সারসাইজ এক্সাম্পল 1 একটা ম্যাথ আছে, খেয়াল করে দেখেন। কোশ্চেনটা পড়েন তো একজন। কোশ্চেনটা পড়েন। What is the value of an annuity at the end of 20 years? If 2000 স্টপ এট দ্য এন্ড অফ 20 ইয়ার। তার মানে এটা কি প্রেজেন্ট ভ্যালু চাইছে না ফিউচার ভ্যালু চাইছে? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু চাইছে। দেন if 2000 is deposit each year into an account earning 8.5%. if 2000 is deposited each year, প্রত্যেক বছর 2000 টাকা করে জমা করা হয়, মানে ইয়ার গ্যাপটাও সেম, প্রত্যেক বছরই জমা করা হয় এবং প্রত্যেকটা ইনস্টলমেন্টও সেম, 2000 টাকা করে জমা করা হয় ইনটু অ্যান অ্যাকাউন্ট, আর্নিং 8.5% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ইন্টারেস্ট রেট কত? আই এর ভ্যালু কত? 8.5%. 8.5%। কম্পাউন্ডিং ফ্যাক্টর এম এর ভ্যালু কত? 20 এম এর ভ্যালু কত? অ্যানুয়ালি হইলে এম এর ভ্যালু কত হবে? 1। ও 1 1, ঠিক না? তাইলে আই ডিভাইডেড বাই এম, এম এর ভ্যালু 1, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। হাউ মাচ দিস ভ্যালু ইজ কি? Interest. হাউ মাচ ইন্টারেস্ট, কত টাকা ইন্টারেস্ট হবে, কত টাকা ইন্টারেস্ট হবে। তাহলে আমরা কি করব, যে আমরা প্রথমে বের করব যে কত টাকা আসলে আমার ফিউচার ভ্যালু অ্যানুইটি হচ্ছে। তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলাটা ইউজ করেন। পিএমটি কত হবে বলেন তো? 2000। পিএমটি কত হবে? 2000 2000। তাহলে এবার 1 টাকার জন্য কত হবে? ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি বের করেন। 2000 টাকার জন্য কত হবে? 2000 দিয়ে গুণ দিবেন, বের করেন কত হয়। ফর্মুলাতে মানে মানগুলি বসান। ওকে স্যার। স্যার হইছে হইছে? আচ্ছা, কত আসছে ভ্যালু? 99754। এটা তো ফিউচার ভ্যালু অ্যানুইটি, টোটাল ভ্যালুটা আমি পাইছি। আমাকে বের করতে বলছে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট।
তাহলে আমার কত টাকা ইন্টারেস্ট পাইছি। এবার কেমনে আমি বের করব? আমাকে দেখতে হবে যে আমি কত টাকা জমা দিছি আর কত টাকা পাইছি, দুইটার মধ্যে যেটা পার্থক্য সেটাই আমার ইন্টারেস্ট। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। কত টাকা জমা দিয়েছি এবং কত টাকা পেয়েছি, দুইটার মধ্যে যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে আমার ইন্টারেস্ট। ওকে, জি স্যার। তাহলে আমি জমা দিয়েছি কত? বছরে 2000 টাকা করে। কত বছর জমা দিয়েছি? 20 বছর। তাহলে এক বছরে 2000 টাকা জমা দেই, 20 বছরে কত হাজার টাকা জমা দিয়েছি? 40,000। 40,000। তাহলে এবার কত পাইছেন ওখান থেকে? 40,000 বাদ দেন। স্যার হয়েছে। সবার আসছে? জি স্যার। জি স্যার। সবার আসছে? জি স্যার। ওকে, 56,000। দেখেন তো পেজ 155, এক্সারসাইজ নাম্বার 3.3, সরি এক্সারসাইজ হচ্ছে 3.3, ম্যাথ নাম্বার হচ্ছে 13, ম্যাথ নাম্বার হচ্ছে 13। উত্তম পড়েন। What is the value of an ordinary অ্যানুইটি? দেখেন এখানে অর্ডিনারি অ্যানুইটি বলে দিছে, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা কোন অ্যানুইটি ধরবো? ordinary অর্ডিনারি। ওকে, দেন at the end of 10 year? এট দ্য এন্ড অফ 10 ইয়ার। হ্যাঁ, If 500 per quarter কোয়ার্টার, ইফ 500 পার কোয়ার্টার, হ্যাঁ, দেন is deposited into an account earning 8% compounding. ফ্যান্টাস্টিক। তাহলে ইন্টারেস্ট রেট কত পাইছি? ইন্টারেস্ট রেট 8%. কত পাইছি? 8%. 8%। কম্পাউন্ডিং ফ্যাক্টর কত? Quarter. কোয়ার্টারলি। এম এর ভ্যালু কত? 4। 4. 4। 4। তাহলে আই ডিভাইডেড বাই এম এটা কত হবে? স্যার 0.08 বাই 0.08 ডিভাইডেড বাই 4। 4। দেখেন আই তারা বলে ফেলছে, ইন্টারেস্ট রেটটাকে আর ধরছে আর ডিভাইডেড বাই কম্পাউন্ডিং ফ্যাক্টর এম ধরছে, তাহলে আই ইজ ইকুয়াল টু আর বাই এম ধরে করছে। আই এর ভ্যালু কত পাইছে? 0.02। জাস্ট একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আই ডিভাইডেড বাই এম ওইটা ওইভাবে না লেখা এই জিনিসটা সাইড নোটে দেখায় দিছে। এবার আসেন, এক বছরে সে যদি 4 বার পেমেন্ট করে, 10 বছরে কয়বার পেমেন্ট করবে? 40 বার। 40 বার। কিভাবে পাইছে? n ইকুয়াল টু m ইনটু n, ঠিক না? জি স্যার। n ইকুয়াল টু t ইনটু m। তাহলে t কত ছিল? 10 বছর। কম্পাউন্ডিং ফ্যাক্টর কত ছিল? 4। ঠিক আছে, n এর ভ্যালু m ইনটু n না লিখে একটু ডিফারেন্টলি লিখেছে, সেম আগের জিনিসই কিন্তু। ওকে, জি স্যার। ওকে। এবার আসেন, প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু কত? 500। 500। ফর্মুলা বসান। দ্রুত, ক্যালকুলেশনে আরো অনেক ফাস্ট হইতে হবে। হোস্ট কন্ট্রোল তো আমার কাছেই আছে।
হ্যালো, জি স্যার, করা হয়েছে? জি স্যার, স্যার ইন্টারেস্ট 13,000 আছে। না হয়নি স্যার, -1 দিতে ভুলে গেছি। মামুন, স্যার 10,299 মামুন, মামুন আছে? হ্যালো, আছে তো স্যার। মামুন রেসপন্স করতেছে না কেন? কুমারী স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। মামুন কোথায়? মামুন, মামুন কি আছে? আব্দুল্লাহ মামুন ক্লাসে আছে? জি স্যার আছে নাই হ্যাঁ, ক্লাসে থাকলে তো সাউন্ড আসবে। স্যার এখন অ্যাটেন্ডেন্স দেন, ওই আশা করবো। হ্যাঁ, আচ্ছা, মামুন ঘুরা টুরা একটু পরে এসে বলবে স্যার আমার নেটওয়ার্কের সমস্যা, আমি কিচ্ছু বুঝি। হ্যাঁ। আচ্ছা হইছে, জি স্যার। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এখন পরীক্ষার হলে আমি শুধু ফিউচার ভ্যালু অ্যানুইটি চাইছি, আপনি কি ইন্টারেস্ট আমাকে বের করে দিবেন? না। না স্যার। যদি বের করে দেন তখন আমি ধরে নেব অঙ্ক মুখস্থ করছেন, তখন আবার নেগেটিভ মার্কিং করব। ওকে, জি স্যার। একটু সামনের দিকে স্যার যাই। ওটা একটু বুঝিয়ে দিবেন আরেকবার। কোনটা? ওই যে কিভাবে বুঝবো যে কোনটা ইন্টারেস্ট রেট বের করতে বলছে আর কোনটা? এই যে দেখেন লাস্টে কি লেখা আছে, হাউ মাচ ইজ দ্য ভ্যালু অফ ইন্টারেস্ট। ও আচ্ছা, এইভাবে। আর আমি কোনটা বেটুকুন যেন আর ইন্টারেস্টের কথা বলবো না, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট চাইবো। যদি এইভাবে আপনি 2,000 টাকা করে 500 টাকা করে জমা দেন, ইন্টারেস্ট রেট যদি 8% হয় কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কত টাকা পাবেন? আচ্ছা, এবার আসেন পেজ 155 এক্সারসাইজ 3.3 14 নাম্বার অঙ্কটা কে পড়বেন? শাহজাদি পড়েন। জি স্যার। What is the value of an ordinary annuity at the end of 20 years if $1,000 per year is deposited into an account earning 7% compounded annually? How much of this Fantastic. value? Is the value of interest. সেম অঙ্ক, এটা আর করতে হবে না স্যার। না স্যার দাগায় পারবো। রাখেন, বাসায় করবেন। এক্সারসাইজ নাম্বার দাগায় রাখেন, বাসায় করবেন। স্যার এগুলা কি অ্যাজ আ অ্যাসাইনমেন্ট করব, পরে জমা দিতে হবে? আমি বলতেছি অ্যাসাইনমেন্ট, আপনারা কি বেশি অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছুক? আচ্ছা ঠিক আছে, আজকে না অ্যাসাইনমেন্ট স্যার। আরো বাড়াই না না স্যার। স্যার, না না স্যার। স্যার না স্যার, কে বলছে আমরা তো ইচ্ছুক স্যার? ওই যে এই স্যার, যে আমি আমি কোনো শব্দ করি না, ওরা আপনারা নিজে নিজে চিল্লাচিল্লি না স্যার, করতেছেন। স্যার, না স্যার, বুঝি না তো কোনটা এসডব্লিউ কোনটা S। আচ্ছা তাহলে তো অ্যাসাইনমেন্ট হলো তো আমি বলবো, আমি যখন বলবো তখন বলবেন। মামুন, জি স্যার। মামুন জি স্যার। আপনার ফোন নাম্বার থেকে যদি ফোন করে আমাকে থ্রেট করে কেউ, তাহলে আমি সবচেয়ে প্রথম সন্দেহটা কাকে করব? স্যার মানে স্যার আমি তো স্যার বুঝলাম না কিছু। আপনার ফোন নাম্বার ইউজ করে যদি কেউ আমাকে থ্রেট করে, তাহলে আমি সন্দেহ সবচেয়ে প্রথম কাকে করব? স্যার আমাকে? সবাই কি এগ্রি? জি স্যার। জি স্যার। সবাই কি এগ্রি? কেন আমি না। মামুনকে সন্দেহ করব? কেন আমি মামুনকে সন্দেহ করব? মামুনের ফোন নাম্বার থেকে আসছে। আচ্ছা, মামুনের মেইল থেকে যদি আজে বাজে কোনো মেইল কোথাও যায়, তাহলে কাকে সন্দেহ করা হবে? মামুনকে। মামুনকে। মামুন যদি বলে এটা আমি করি নাই, কেউ মানবে? না না স্যার। স্যার তাহলে মামুনের আইডি পাসওয়ার্ড যে শাহজাদির কাছে আছে, শাহজাদি যদি চায় মামুনকে ফাঁসায় দিবে, পসিবল? জি স্যার। ইয়েস স্যার। অবশ্যই স্যার। অবশ্যই। জি স্যার। এখন বলেন তো এটা বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা? আচ্ছা শাহজাদি করবে না আমি জানি। আস্তে আস্তে বলতেছে যে আমি তো এটা শাহজাদির কাছে দিয়ে রাখছি। শাহজাদি বলছে যে স্যার ওই দিন স্যার আমি বাইরে ছিলাম স্যার, ওই দিন স্যার নাজনীন ম্যাম স্যার বলতে স্যার আমার কাছে নাকি ভিডিওটা সেভ হইছে, পরে আমি কি করব, পরে হুড়কে দিছি। আপনার কাছে কেউ মেয়েও বিয়া দিবে না, আপনার কাছে কেউ মেয়েও বিয়া দিবে না এরকম দায়িত্ব কাজ করলে। এক কল কোনখানের। আব্দুল্লাহ আমি চিন্তা করে না, আপনাদেরকে তুমি একটা তোমার ঘটনা কাজের বলি, পুরোটা আমি দিয়ে আপনাদেরকে দিলে একটা ঘটনা বলি। আমার কোন একটা প্রতিষ্ঠানে আমি আমার চাকরি জীবনে 2টা শোকজ খাইছি। একটা শোকজ খাইছি আমার মানে ইআরপি অ্যাড্রেস হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে
মানে এমন কিছু কাজ হয়েছে যে কাজ সম্পর্কে আমি জানিই না, এবং এটা প্রুফ করতে আমার অনেক কষ্ট হয়েছে যে আমার ইআরপি অ্যাড্রেস হ্যাক হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত জিনিস ভারতে শেয়ার করবেন না। আরেকটা কথা বলে রাখি, আপনাদের সবাইকে যখন ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে না? জি স্যার। জি স্যার। সবাইকে দেওয়া হয়েছে না পাসওয়ার্ড? সাথে সাথে একটা কথা বলে দেওয়া হয়েছে, চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইমিডিয়েটলি। চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইমিডিয়েটলি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এখনো আপনাদের ক্লাসের 80% স্টুডেন্ট পাসওয়ার্ড বদলান নাই। 80% স্টুডেন্ট পাসওয়ার্ড বদলান নাই, যে পাসওয়ার্ড ছিল ওইটাই আছে, ওইটা দিয়েই চলতেছে, ওইটা দিয়েই চলতেছেন। এটা আপনার জন্য রিস্কি, এটা করেন না। মনে করেন আপনার একটা ফ্রেন্ড আপনার সাথে শত্রুতা করে রাখছে, ও কি করলো, আপনার অ্যাডভাইজিংটা বদলাই দিল, কি করতে পারবেন? ও কি করলো, আপনার আইডি পাসওয়ার্ড ইউজ করে একজন ফ্যাকাল্টিকে একটা খারাপ মেইল পাঠিয়ে দিল, আপনি কি করতে পারবেন? আপনি তো আন্দাজও করতে পারবেন না এটা আপনার ফ্রেন্ড করছে। মানুষ আপনার ক্ষতি করতে পারে, মানুষকে এই সুযোগ আপনি দিবেন কেন? এই সুযোগের পথ আপনি আগে থেকে বন্ধ করে দেন। আপনার ইমেইলের আইডি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড কাউকে দিবেন না। আমি আমার লাইফে অনেক বড় একটা শিক্ষা পাইছি, তো এই জন্য এই জিনিসটা আপনাকে শেয়ার করলাম। এটা এখন না বললে হয়তো আমি ভুলে যাইতাম, এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম। শাহজাদি, আপনিও জিনিসটা খারাপ ভাবে নিয়েন না, মামুন আপনিও খারাপ ভাবে নিয়েন না। মানে না স্যার, আমার লাইফে খুব বাজে একটা এক্সপেরিয়েন্স আছে আমার পাসওয়ার্ড হ্যাক হয়ে। এটা আমার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল, চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল, বুঝাতে পারছি? এই সমস্ত জিনিস কারোর সাথে শেয়ার করেন না, সে যত আপনই হোক, যত কিছুই হোক। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে 13 নম্বর অঙ্কের ক্যালকুলেশনটা না আমার মিলতেছে না। কোনটা? 13 নম্বর অঙ্কের। সবার কি এটাই আসছে? ভুল আমার হইতে পারে, অসম্ভব কিছু না। সবার কি এটাই আসছে 13 নম্বর অঙ্ক? উত্তম? জি সবার স্যার। এটাই আসছে? জি স্যার, তাও আবার একটু চেক করি। আমারটা ঠিক। 1.02 whole to the power 40 minus 1 divided by 0.02 গুণন 500। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন, আমরা আপনাদের মধ্যে যারা ফাইন্যান্সে মেজর করবেন তারা ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশনে একটা কন্টেন্ট পাবেন। যখন বন্ড চ্যাপ্টারটা পড়তে যাবেন তখন দেখবেন যে বন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটাকে আমরা বলি সিঙ্কিং ফান্ড প্রভিশন। সেটাকে আমরা বলি সিঙ্কিং ফান্ড প্রভিশন। এখন সিঙ্কিং ফান্ড প্রভিশনটা কি? যখন কোন একটা বন্ড ইস্যু করা হয়, তখন ওই বন্ডের প্রিন্সিপাল অ্যামাউন্টের একটা অংশ প্রতি মানে কুপন পেমেন্টের সাথে সাথে আইদার ইয়ারলি অথবা মান্থলি অথবা কোয়ার্টারলি রিপেমেন্ট করে দেওয়া হয়। এটাকে আমরা বলি সিঙ্কিং ফান্ড প্রভিশন। আচ্ছা, এখন আপনি যখন এফডিআর করবেন, মনে করেন আপনি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনি ব্যাংকের একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আপনি এখন ব্যাংকের জন্য একটা এফডিআর ডিজাইন করবেন। এখন আপনি চিন্তা করলেন মনে মনে যে ওকে, আমি আমার কাস্টমারদেরকে এত % ইন্টারেস্ট রেট দিব। ঠিক আছে, এত % ইন্টারেস্ট রেট যদি আমাকে দিতে হয়, আমি কাস্টমারকে এত টাকা বেনিফিট দিব, বিনিময়ে সে আমাকে প্রতি ইনস্টলমেন্টে কত টাকা করে দিবে। কারণ 1000 টাকা করে আপনি জমা করবেন না 500 টাকা করে জমা করবেন, 1000 টাকা করে জমা করলে 5 বছর পরে আপনি কত টাকা পাবেন, 500 টাকা করে জমা করলে 5 বছর পরে আপনি কত টাকা পাবেন, সেই ডিসিশন তো আপনি নেন না, সেই ডিসিশন ব্যাংক নেয়। এখন ব্যাংক যে নেয়, ব্যাংক কিভাবে নেয়? ব্যাংকের কোন একটা কর্মকর্তা সেটা হিসাব নিকাশ করে অলরেডি সেটা সেট করে রেখেছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার এই প্রসেসটার নাম হচ্ছে সিঙ্কিং ফান্ড প্রভিশন।
এখন এই যে আমরা ডিপিএস গুলি করি, ডিপিএস এ যে 500 টাকা জমা দিব না 1000 টাকা জমা দিব না 3000 টাকা জমা দিব, কোন কোন জায়গায় বলে যে আপনি লাখপতি অফার, কোটিপতি অফার, 10 লাখ টাকা, অর্ধ কোটি টাকা পাবেন। হ্যাঁ, অর্ধ কোটি টাকা পাবেন কত বছরে? 10 বছরে, 20 বছরে, 30 বছরে। তাহলে আপনি এত টাকা করে ইনস্টলমেন্ট নেবেন। এই যে ইনস্টলমেন্ট গুলি বের করে, এটা আমরা আসলে সিঙ্কিং ফান্ড প্রসেসে বের করি। সিঙ্কিং ফান্ড প্রসেসটা কিছুই না, আমরা যে ফিউচার ভ্যালু অ্যানুইটি করেছি সেই ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা, সেখান থেকে আমরা জাস্ট পিএমটির ভ্যালুটা বের করি। কথা কি ক্লিয়ার? সেখান থেকে আমরা জাস্ট কার ভ্যালু বের করি? পিএমটি। সিম্পল জিনিস, ফর্মুলায় কোনো চেঞ্জ নাই। ওইখান থেকে যদি আমার পিএমটির ভ্যালু বের করতে হয়, পিএমটি ডাইন দিকে আছে, ডাইন দিকেই থাকবে। ফিউচার ভ্যালু বাম দিকে আছে, বাম দিকেই থাকবে। এই অংশটা ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এই ফর্মুলার এই অংশটা, এটা এখানে গুণ হিসাবে আছে। ফিউচার ভ্যালু অ্যানুইটির সাথে যখন বাম দিকে যাবে তখন সেটা ভাগ হিসাবে চলে যাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এখন ভাগ হিসাবে যখন চলে যাবে, ভাগটা যখন আমরা উল্টায় ফেলি তখন গুণ হয়ে উল্টায় না? জি স্যার। তখন তার নিচের জিনিসটা উপরে, নিচে যেটা থাকে ডিনোমিনেটর যেটা থাকে সেটা উপরে চলে যায়, আর যেটা নিউমারেটর থাকে সেটা নিচে চলে নিউমারেটর হয়ে যায়। দেখেন আই নিচে ছিল, আই উপরে চলে আসছে, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে ছিল, সেটা নিচে চলে আসছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত আমি কোনো নতুন সূত্র বলি নাই, আগের সূত্র থেকে এই সূত্রটা বের হয়েছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর নামিরা নরিন অঙ্ক করেন। জি স্যার, কোনটা পড়বো? এই যে পেজ 155 এক্সারসাইজ 3.3 ম্যাথ নাম্বার 17। Sir. In 5 years, a couple would like to have 25,000 for a down payment on a house. What fixed amount should be deposited each month 5 বছরে কত টাকা দরকার? into an account paying 9% compounded monthly? 25,000 টাকা দরকার 5 বছরে। ওকে, তার ইন্টারেস্ট রেট কত? So 9%. 9%। তাকে কত টাকা করে জমা দিতে হবে? ইনস্টলমেন্টটা চাইছে, ইনস্টলমেন্টটা চাইছে। আচ্ছা দেখেন তো কম্পাউন্ডিং ফ্যাক্টর কি বলছে? Sir, monthly. মান্থলি, তার মানে এম এর ভ্যালু কত? 12। এম এর ভ্যালু কত? 12. এম এর ভ্যালু 12। ফ্যান্টাস্টিক। তাহলে আমার আই বের করতে হলে কি করতে হবে? আই ইকুয়াল টু আই বাই এম হবে, আর বাই এম হবে। তাহলে আমার আর এর ভ্যালু কত ছিল? আর এর ভ্যালু কত ছিল? 0.09. 9%। কম্পাউন্ডিং ফ্যাক্টর কত ছিল? 12. 12। আই এর ভ্যালু কত হবে? আর বাই এম কত হয় বের করে ফেলেন। কত হয় বের করে ফেলেন। এটা ফটোকপির সময় কেটে গেছে, ডান দিকের অংশটা। কত হয় বের করেন। 0.0075. 0.0075। এবার n এর ভ্যালু কত হবে? বছরে কয়বার কম্পাউন্ডিং হয়? বছরে কয়বার কম্পাউন্ডিং হয়? মান্থলি হলে বছরে কয়বার কম্পাউন্ডিং হয়? 12 বার। 12 বার। তাহলে 5 বছরে কয়বার হবে? 60 বার। 5। ওকে, 60 টাইমস। তাহলে কিভাবে করব? n m * t। m এর ভ্যালু হচ্ছে 12, t এর ভ্যালু হচ্ছে 5, 60। ওকে, জি স্যার। এবার জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলি বসায় দেন। এবার ফর্মুলাতে ভ্যালুগুলি বসায় দেন। স্যার হয়েছে। ওকে, সবার আসছে? স্যার আপনার 330 আসে, আমার 331 আসে। যাই আসে, কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন তো 18 নাম্বার ম্যাথটা কি বলছে। নামিরা নরিন পড়েন তো। লাস্টেরটা কি নামিরা নরিনই পড়ছে? Yes, sir.
আচ্ছা, এবার পড়বেন হচ্ছে জয় দত্ত ক্লাসে আছে? জয় দত্ত? না স্যার। স্যার মাত্র জয়েন করলাম স্যার। জয় দত্ত, আমি গতকালকে একটা কথা শুনেছি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। জি স্যার। কিভাবে হয়েছে এটা বেটা? স্যার ওইটা তো অনেক আগে থেকে লিভারের সমস্যা, লিভার ড্যামেজ হয়ে গেছে, প্রায় ক্যান্সারের মতোই স্যার। লিভার সিরোসিস, এই তো? জি স্যার। তারপরে ওইটার উপর আবার লাঞ্চে হয়েছিল? পানি জমে গেছিল। লাঞ্চেও পানি জমে গিয়েছিল? ওকে। ট্রিটমেন্ট চলতেছে স্যার, 10 বছর ধরে চলতেছে ট্রিটমেন্ট স্যার, পপুলারে করাইতে। ঢাকা পপুলারে? না না, নারায়ণগঞ্জে স্যার। আচ্ছা আচ্ছা, না আপনি থাকেন কি নারায়ণগঞ্জেই নাকি বরুড়া থাকেন না আমি যতটুকু জানি? হ্যাঁ স্যার, 2 বছর ধরে নারায়ণগঞ্জ আছি স্যার। এভাবে এভাবে আসি আর কি মাকে দেখতে। আর মা কোথায়, নারায়ণগঞ্জে থাকেন নাকি বরুড়া থাকেন? না স্যার, বউরা। বরুড়া থাকেন। আচ্ছা আচ্ছা, না আমি গতকালকে মামুনের মেসেজটা দেখেছি তো, এই জন্য বললাম। শুনেন, আজকে যে দিনটা জয়ের জন্য আসছে, কালকে এই দিনটা আমাদের সবার জন্যই অপেক্ষা করতেছে। জয়, এটা জি হয়তো 2 স্যার। দিন আগে হোক 2 দিন পরে হোক, সবার জীবনেই আসবে। আমি আপনার সিচুয়েশনটা খুব ভালো করে বুঝি। একটা জিনিস কি, আপনার মা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আপনার মন থেকে তো যায় নাই, গেছে? এটা কোনোদিনও যাবে না, আপনি না স্যার। কোনোদিনও পারবেন না। মাকে বাঁচায় রাখার জন্য একটা স্ট্র্যাটেজি আছে, খেয়াল করে দেখেন। আজকের পরের থেকে আপনি যখন কাজ করবেন, আরো বেশি ডেডিকেটেডলি কাজ করবেন, মানুষ যাতে বলে যে অমুকের সন্তান জয়। আপনার কাজের মাধ্যমে যাতে আপনার মা বেঁচে থাকে, মানুষ যাতে বলে যে অমুক মানুষটা, অমুক মহিলা এরকম একটা সন্তান জন্ম দিয়ে গেছে, সেরকম ভাবে মানুষের জন্য কাজ করে গেছে, সমাজের জন্য কাজ করছে, সেরকম ভাবে কাজ করে মানুষকে দেখাইছে, পড়াশোনা করে ওরকম বড় পজিশনে হয়েছে। নতুবা মানুষ আপনাকে ভুলে যাবে। এটা আরপি সাহা, যার ইউনিভার্সিটিতে আমি চাকরি করতেছি, আপনারা পড়াশোনা করতেছেন, উনি কিন্তু একদম হতদরিদ্র পরিবারের সন্তান। ওনার উত্থানের একটা মূল ছিল ওনার মা। ছোটবেলায় ওনার মা মারা যখন যায়, ওনার বাবা কিছুদিনের মধ্যে আবার বিয়ে করে। উনি দেখলো যে ওনার মার আর কোনো স্মৃতিই নাই ঘরে, ছবিটাও ফেলে দেওয়া হয়েছিল। তখন উনি মন থেকে ডিসিশন নিছে যে আমি এরকম কিছু করব যে আমার মাকে মানুষ স্মরণ করবে। খেয়াল করে দেখেন, আপনি সাহার মাকে এখন মানুষ চাইলেও বলতে পারে না। কুমুদিনীর নাম যত জায়গায় আছে সব জায়গায় আছে, কুমুদিনীর নাম যত জায়গায় আসছিল সব জায়গায় আছে। সো আমি বুঝি, কিন্তু আপনার মাকে বাঁচায় রাখার দায়িত্ব এখন আপনার। আপনি চেষ্টা করবেন যাতে আপনার কর্মের মাধ্যমে আপনার মা বেঁচে থাকে। কয় ভাই বোন আপনারা? স্যার আমি ভাই একাই, বোন আছে 4 জন স্যার। বোন আছে 4 জন। ঠিক আছে, তাহলে তো আপনার উপরে দায়িত্ব আরো বেশি। আপনার ছোট বোন আছে? না স্যার, সবগুলো বিয়ে হয়ে গেছে, আমার থেকে বড়। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে তো আপনি একটা সাপোর্ট পাবেন। অ্যাটলিস্ট আপনার উপরে আর ফ্যামিলির কোনো চাপ আসবে না। তবে এতটুকু খেয়াল রাখবেন, মৃত্যুর পর আপনার কোনো কাজের কারণে যাতে আপনার মাকে কখনো কথা শুনতে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আমার কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আপনার কোনো কাজের কারণে আপনার মাকে যাতে কোনো কথা শুনতে না হয়। এই সেমিস্টারে আমি 2টা এরকম নিউজ পেলাম। আমার 17 ব্যাচের একটা স্টুডেন্টের বাবা মারা গিয়েছেন, 18 ব্যাচের একটা স্টুডেন্টের মা মারা গেল। আর যাদের বাবা মা আছে, তার মিনহার বাবা? না, শাওলিনের বাবা মারা গিয়েছে। যাদের বাবা মা এখনো আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন, আন্দাজও করতে পারবেন না যে আল্লাহ পাকের কত বড় এহসান, এটা আপনি আন্দাজও করতে পারবেন না। যতদিন আছে এই অ্যাসেটটাকে যতটুকু পারেন মূল্যায়ন করেন, ভ্যালুয়েশন করেন। স্যার যখন থাকে তখন কেউ বুঝে না স্যার, যখন থাকে না বোঝা যায়। এটা জয় এখন হারে হারে বুঝবে। জি স্যার। জয় হারে হারে বুঝবে, মানে এটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি এখন ঘরে আছেন, আপনার মা ঘরে নাই, একটু চিন্তা করে দেখেন যে কাজগুলি উনি করতেছে এটা কে দিবে, কে ডাকবে?
আপনার মনে হইতেছে আপনি কিছু স্বাধীন পাবেন, ভাই বাবা মার মতো আপন কেউ নাই। বাবা মার পরে যদি কেউ থাকে সেটা শিক্ষক হইতে পারে, যে নিঃস্বার্থ ভাবে আপনার জন্য করবে, কিন্তু সেটা বাবা মার সাথে কম্পেয়ার করলে 10% হবে না, 10% হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। যে যত বড় শিক্ষকই হোক, যত কিছু হোক, বাবা মার সাথে ভেরি ভেরি রেয়ার কেসে যদি থাকে, দুই একজন যদি আপনি পান আপনার সারা জীবনে, সারা জীবনে। জয়, আমার কথা কি বোঝা গিয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আবার পড়ায় ব্যাক করে ফেলি। আচ্ছা, খেয়াল করেন তো, এবার পড়বেন হচ্ছে এবার পড়বেন রাজিয়া। রাজিয়া আছে ক্লাসে? জি স্যার। রাজিয়া, রাজিয়া পড়েন। রাজিয়ার কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল ইন্টারমিডিয়েটে? না স্যার, এসএসসিতে সায়েন্স ছিল আর ইন্টারে কমার্স ছিল। আচ্ছা ঠিক আছে, পড়েন। A person wishes to have 2 lakhs in one account for retirement 15 years from now. How much should be deposited quarterly in an account paying? রিটায়ারমেন্টের জন্য কত টাকা চাচ্ছে? যখন 15 বছর পরে সে রিটায়ারমেন্ট করবে তখন সে তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা চাচ্ছে। তার টাইম হচ্ছে 15 মাস, সরি 15 বছর। কম্পাউন্ডিং ফ্যাক্টর কত? কম্পাউন্ডিং ফ্যাক্টর কত? এম এর ভ্যালু কত দেখেন তো, কি বলছে? কোয়ার্টারলি বলছে। কোয়ার্টারলি, তার মানে এম এর ভ্যালু হচ্ছে 4। ইন্টারেস্ট রেট কত? 8%। 8%। তাহলে আই এর জন্য আমরা কি করব? আর ডিভাইডেড বাই 4, ঠিক না? আর এর ভ্যালু কত? 8%। আর ডিভাইডেড বাই 4 মানে কি n ইকুয়াল টু 4। আচ্ছা, বছরে যদি 4 বার করে কম্পাউন্ডিং হয়, 15 বছরে কয়বার হবে? 15 বছরে কয়বার হবে? এক বছরে যদি 4 বার কম্পাউন্ডিং হয়, 15 বছরে কয়বার হবে? 60 বার। তাহলে বের করে ফেললেন। দ্রুত করেন, রেজাল্ট আসলে আমাকে বলেন। জি স্যার, 1746। 53 বা 46 এরকমই আসবে। ওকে, এবার একটু পরের অঙ্কটা পড়েন তো, পরেরটা পড়েন রাজিয়া। আপনিই পড়েন। Parents have up a sinking fund in order to have 1,20,000 in 15 years for their children's college education. How much should be paid semi-annual into an account paying 10% compounded semi-annual? একদম সেম টাইপের, পারবেন করতে? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি ইন্টারেস্টের যত অঙ্ক ছিল মোটামুটি একটা বড় অঙ্ক কভার করে ফেলেছি। এবার আমরা নতুন আর একটা নিয়মে চলব, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েছেন তারা কিছুটা এই সমস্ত অঙ্ক সম্পর্কে ধারণা ছিল। যারা ইন্টারমিডিয়েটে কমার্স পড়েছেন তারা ডিফারেন্সিয়েশনের ধারে কাছেও নাই। ম্যাথমেটিক্সের আপনারা 3টা ব্রাঞ্চ পড়েছেন, একটা হচ্ছে অ্যারিথমেটিক যেটাকে আমরা পাটিগণিত বলি, আরেকটা ছিল অ্যালজাবরা যেটাকে আমরা বীজগণিত বলি, আরেকটা পার্ট পড়েছেন সেটা হচ্ছে ত্রিকোণমিত্রি। এটা আপনারা পড়েছেন। আরেকটা পার্ট পড়েছেন জিওমেট্রি যেটা আমরা জ্যামিতি বলি, ঠিক না? ম্যাথমেটিক্সের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের আবার 2টা শাখা আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। একটা কি ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা ভালো করে দেখব। মোটামুটি ডিফারেন্সিয়েশনে যতটুকু কভার করা যায় আমরা কভার করতে চেষ্টা করব এবং এর অ্যাপ্লিকেশন গুলি আমরা দেখব। খেয়াল করেন, ম্যাথমেটিক্সে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, হ্যাঁ বিভিন্ন অপারেটর থাকে, ক্যালকুলাসেও যোগ বিয়োগ গুণ ভাগ আছে। কিন্তু ক্যালকুলাস যখন আমরা করি
তখন আমরা আরেকটা এডিশনাল অপারেটিং সাইন ইউজ করি, সেটাকে আমরা বলি ddx অফ এক্স। এটা হচ্ছে অপারেশনাল মোড। কি বলা হয়? অপারেশনাল মোড। এটা ওনাকে বলে d/dx, এরকম ভাবে কেউ বলবেন না। উচ্চারণটা হচ্ছে ddx অফ, তারপর আমি যার সাপেক্ষে করতেছি। যেমন এইখানে যদি আমি বলি, আমরা বলবো ddx অফ fx, তার মানে fx এই ফাংশনটাকে x এর সাপেক্ষে আমরা কি করতেছি? ডিফারেন্সিয়েশন করতেছি। তার মানে আমি কি বললাম? ddx অফ fx, তার মানে হচ্ছে fx এই ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ, এই অপারেশন মোডটাকে আমরা বলি ddx। ddx উপরে আছে d, তারপরে বলি dx, তারপরে আমি জাস্টকে অপারেশন করতেছি, তাহলে এটাকে বলবো dx অফ fx। তার মানে এই fx ফাংশনটাকে আমরা x ভেরিয়েবল বা dx এর সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এবার খেয়াল করেন, এই যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই নিচে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটাকে আমরা কি বলি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফ্যান্টাস্টিক। যার সাপেক্ষে করতেছি dx, এই যে dx নিচে যেটা থাকে সেটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে করতেছি তাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। খেয়াল করে দেখেন, লগ আমি অলরেডি বলে আসছি, যদি 10 বেসড লগ হয় সেটাকে ডেসিমাল লগ বলি, ই বেসড বা লন হলে সেটাকে ন্যাচারাল লগ বলি, এটা আমি বলে আসছি। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে fx একটা ফাংশন আমি বললাম, এই fx ফাংশনটাকে আমরা ধরেন y দিয়ে প্রকাশ করতেছি, তখন আমরা বললাম y ইজ ইকুয়াল টু fx। ধরে নিলাম যে কোনো একটা ফাংশন ইজ ইকুয়াল টু, আমি y ধরে নিলাম, ধরে নেওয়া যায়। এখন fx কে ডিফারেন্সিয়েট করা যেই কথা, y কে ডিফারেন্সিয়েট করা কি একই কথা না? জি স্যার। ঠিক না? যেহেতু আমি fx ইকুয়াল টু y ধরে নিছি, তার মানে fx কে ডিফারেন্সিয়েট করা যে কথা, y কে ডিফারেন্সিয়েট করা একই কথা। তখন আমি কি করলাম? আমি লিখলাম ddx অফ y, ddx অফ y। তাহলে ডান দিকে কি হবে? ddx অফ fx হবে, ঠিক না? ডান দিকে কি হবে? ddx অফ fx হবে না? স্যার একটু আবার বলবেন? আমি বুঝি নাই, একটু বুঝাবেন? বুঝি নাই স্যার। আচ্ছা, আমরা ধরে নিলাম fx ইকুয়াল টু y, আমরা ধরে নিলাম যে ফাংশনটা আমরা ধরেছি সেই ফাংশনটা ইজ ইকুয়াল টু y ধরে নিয়েছি। তাহলে fx ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যে কথা, y কে ডিফারেন্সিয়েট করা একই কথা। একই কথা। হ্যালো, জি স্যার। হ্যালো। আমরা ধরে নিয়েছি যে ফাংশন fx ইজ ইকুয়াল টু y, আমরা ধরে নিলাম। তাহলে fx ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যে কথা, y কে ডিফারেন্সিয়েট করা কি একই কথা? জি স্যার, সেমই কথা। একই কথা। তাহলে আমরা বাম দিকে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে ddx অফ y, x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েট করব। ওকে? জি স্যার। ওকে ওকে, যেটা এখানে লিখলাম ইজ ইকুয়াল টু, তাহলে ডান দিকে কি হবে? ddx অফ fx হবে, ddx অফ fx হবে, জি স্যার। ঠিক না? জি স্যার। বোঝা গিয়েছে? ddx অফ fx হবে, স্যার নেট প্রবলেম দিচ্ছিল। আচ্ছা, ddx অফ fx হবে। এই ddx অফ fx কে আমরা সংক্ষেপে লিখি f প্রাইম x। কি বলি? f প্রাইম। তার মানে কি, এই fx কে একবার ডিফারেন্সিয়েট করা হবে। কয়বার ডিফারেন্সিয়েট করা হবে? একবার। একবার। ডাবল প্রাইম থাকে তাহলে কয়বার ডিফারেন্সিয়েট করা হবে? দুইবার। দুইবার। যদি ট্রিপল প্রাইম থাকে তাহলে কয়বার? তিনবার। হ্যাঁ, এরকম আমরা একবার, দুইবার, তিনবার, চারবারও ডিফারেন্সিয়েট করতে পারি, পাঁচবারও করতে পারি প্রয়োজনে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, উইল ডিফারেন্সিয়েট বেসড অন দ্য বেসিস অফ ভ্যারিয়েবল, পাওয়ার এবং কনস্ট্যান্ট। আমরা তিনটা জিনিসের উপরে সাধারণত ডিফারেন্সিয়েট করি। একটা হচ্ছে ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ডিফারেন্সিয়েট করি। আবার বলি,
আমরা তিনটা জিনিসের সাপেক্ষে সাধারণত ডিফারেন্সিয়েট করি। এক হচ্ছে ভ্যারিয়েবল, দুই হচ্ছে পাওয়ার, তিন হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি। দুই নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে পাওয়ার আছে সে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করি। তিন নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আমি আবার বলতেছি, আমরা তিনটা জিনিসকে ডিফারেন্সিয়েট করি, তিনটা জিনিসের উপর বেস করে আমরা ডিফারেন্সিয়েট করি। একটা হচ্ছে ভ্যারিয়েবল, দুই হচ্ছে পাওয়ার, তিন হচ্ছে কনস্ট্যান্ট। যখন ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করি তখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ডিফারেন্সিয়েট করি। দুই নাম্বার আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি কোনো পাওয়ার থাকে সে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করি। তিন নাম্বার আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি কোনো কনস্ট্যান্ট সম্পৃক্ত থাকে সেই কনস্ট্যান্টটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। এতটুক পর্যন্ত কি ক্লিয়ার? এতটুক পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, হাফ ক্লিয়ার। আচ্ছা, এবার অঙ্ক করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এখন আমরা কিছু ফর্মুলা পড়বো। খাতায় লিখে ফেলেন কনস্ট্যান্ট রুল। এই সূত্রগুলি এক একটা সূত্র 20 বার করে লিখবেন। কয়বার করে লিখবেন? 20 বার করে লিখবেন। অ্যাট লিস্ট 20 বার করে না লিখলে আপনার মুখস্থ হবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, প্রথমে আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করব। এটার নাম বলি আমরা কনস্ট্যান্ট রুল। আমরা ধরে নিলাম y ইজ ইকুয়াল টু একটা ফাংশন fx। এই ফাংশনটা কি? c। এই ফাংশনটার নাম কি? c। তার মানে y যে কথা, এই ফাংশনটা y ইকুয়াল টু fx একই কথা। fx ফাংশনটাকে আমরা প্রকাশ করছি c দিয়ে। এই c হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? 2, 4, 5, 6 যে কোনো ভ্যালু হতে পারে, যেটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়, কনস্ট্যান্টের ভ্যালু কি চেঞ্জ হয়? না। না স্যার। খেয়াল করেন, আমি মিডে কিন্তু ডেফিনেশন শিখায় আসছি। কেন শিখাইছি? এই জন্য দরকার ছিল। আমি একটা জিনিস বলবো যে আমি ম্যাথ অনেক আগের থেকে পড়াই, তো ম্যাথের বেস আমি আমার কাছে যারা ম্যাথ করছেন আমি বলবো যে আমি আপনাদের ম্যাথের বেস কিছুটা হলেও চেঞ্জ করে দিছি। আপনি ম্যাথ নিয়ে যেভাবে চিন্তা করতেন আমি আপনার চিন্তা করার জায়গাটা একটু হলেও ডেভেলপ করে দিয়েছি। আপনি হয়তো ওই জিনিসগুলো ওইভাবে চিন্তা করতেন না। আচ্ছা, এবার আসেন, আমি এখন y কে ডিফারেন্সিয়েট করা যে কথা, fx কে ডিফারেন্সিয়েট করা যে কথা, c কে ডিফারেন্সিয়েট করা একই কথা না? জি স্যার। একই কথা না? তাহলে আমি ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমার অপারেশনাল মোড কি? ddx। অপারেশনাল মোড কি? ddx। তাহলে ddx এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমরা এটাকে কি বলবো? ddx of y। কি বলবো? ddx of y is equal to ddx of fx হবে, ঠিক না? ddx of fx হবে না? জি স্যার। ddx of fx কে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করি? f prime f prime x, ঠিক না? এবার fx এর ভ্যালু কি ছিল? c। c মানে কি ছিল? কনস্ট্যান্ট। c মানে কি ছিল? কনস্ট্যান্ট। আমরা লিখলাম ddx of c। ddx of কি? c। আচ্ছা, তার মানে কি x ভেরিয়েবলের সাপেক্ষে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরকে ডিফারেন্সিয়েট করব। ফর্মুলা বলতেছে কোন ভেরিয়েবল x ভেরিয়েবলের সাপেক্ষে আপনি যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করেন তাহলে তার রেজাল্ট হবে 0। তার রেজাল্ট কি হবে? 0। তাহলে যে কোনো কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তার রেজাল্ট হবে 0। একটা ফর্মুলা গেল। কয়টা ফর্মুলা গেল? একটা। ফ্যান্টাস্টিক। লিখে ফেলছেন সবাই? খাতায় লিখেছেন? স্যার ফর্মুলাটা আবার বলুন। সংক্ষিপ্ত রূপ কি f প্রাইম হবে? ভেরিয়েবল x যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তার সাপেক্ষে আমি যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে তার রেজাল্ট হবে 0।
তার মানে এখানে যদি সি না বসায়া 2 4 5 6 10 15 20 যে কোনো ফিগার বসাইতাম রেজাল্ট কত হইতো? 0 0 0। এতটুক পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার শিওর? এবার আসেন 2 নাম্বার ফর্মুলাটাকে আমরা বলি পাওয়ার রুল। খেয়াল করেন আমি 3টা জিনিসের বেসিসে কিন্তু বলেছি, এক হচ্ছে ভ্যারিয়েবল, 2 হচ্ছে পাওয়ার, 3 হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কাজ কিন্তু শেষ। এবার আসেন আমরা পাওয়ারের সাপেক্ষে করব। পাওয়ার কি বলছি যে যদি ইন্ডিপেন্ডেন্টের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যদি কোনো পাওয়ার থাকে তাহলে এখানে একটা পাওয়ার আমি দিয়েছি, x টু দি পাওয়ার n কে আমি ডিফারেন্সিয়েট করব ddx অফ x টু দি পাওয়ার n। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x কে তো আমি ডিফারেন্সিয়েট করব, তার উপর একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমি ডিফারেন্সিয়েট করব। তাহলে পাওয়ারটা কত? পাওয়ারটা কত? 4 নো n n n minus 1 নো পাওয়ার হচ্ছে n। এর রেজাল্ট হবে আমি যখন ডিফারেন্সিয়েট করব রেজাল্ট হবে পাওয়ারটা সামনে চলে আসবে। পাওয়ারটা কত হবে? সামনে চলে আসবে। সামনে চলে আইসা ভ্যারিয়েবলের উপরে যে পাওয়ার ছিল তার থেকে 1 বিয়োগ হবে। তার থেকে কি হবে? 1 বিয়োগ হবে। তাহলে পাওয়ার যদি এখানে 3 হইতো তাইলে মনে করেন আমার এখানে যদি ভ্যালু হইতো x টু দি পাওয়ার 3, তাহলে এই 3টা প্রথমে সামনে চলে আসতো 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1। তার মানে আমার রেজাল্ট হতো 3 ইনটু x টু দি পাওয়ার 2। ঠিক না? যদি পাওয়ার 4 হইতো তাহলে কত হইতো বলেন তো? 4 into x to the power 4 minus 1 হ্যাঁ 4 মাইনাস 1 কত? 4 ইনটু x টু দি পাওয়ার কত হইতো? 3 4 4 ইনটু x টু দি পাওয়ার 3। আচ্ছা পাওয়ার যদি 8 হইতো তাহলে কত হইতো? 8 into x to the power 8 minus 1 ঠিক না? তাহলে এবার বলেন তো পাওয়ার 1/3 এবার একটু করেন তো ক্যালকুলেশনটা কত হয় দেখি। পাওয়ার হচ্ছে 1/3। খেয়াল করেন y is equal to fx is equal to x to the power 1/3। খেয়াল করেছেন y আমি fx ফাংশনকে y ধরেছি is equal to fx ফাংশনটাকে x to the power 1/3। সবাই খেয়াল করেন আমি ডিফারেন্সিয়েশন করলাম ddx of y is equal to ddx of fx মানে f prime x। এখন f prime x আমি কি করব ddx of x to the power 1/3 ddx of x to the power 1/3। তাহলে আমার পাওয়ার কত? পাওয়ার কত? 1/3। এই 1/3 সামনে চলে আসলো, x x এর জায়গায় রইলো, পাওয়ার যা ছিল তার থেকে 1 বিয়োগ হবে। করেন বিয়োগ করেন, বিয়োগ করলে রেজাল্ট কত আসে দেখেন। x টু দি পাওয়ার -2/3 আসছে। কেমনে আসলো -2? জি স্যার করেন 1/3 থেকে 1 বিয়োগ দেন কত আসে দেখেন। সেটাকে লসাগু করে ফেলবো? হ্যাঁ এমনি করবেন। -2/3 -2/3। এই যে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকার মানে কি সেটাকে আমরা ইনভার্স বলি। জি স্যার জি স্যার। এটাকে আমরা ইনভার্স বলি না? এটা কি আসলো? এটাকে আমরা কি বলি? ইনভার্স বলি। এখন জি, স্যার। x ইনভার্স 1 মানে কত? 1/x x 1/x। তাহলে x ইনভার্স 2/3 কত হবে? 1/2 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3। 2/3 কথা কি বোঝা গিয়েছে? জি স্যার এই দুইটা ফর্মুলা কি সবার ক্লিয়ার? জি স্যার। এই ফর্মুলাগুলি কয়বার করে লিখবেন? 20 বার। ফ্যান্টাস্টিক। হ্যাঁ যাদের 20 বার লেখার পরে মুখস্থ হবে না তারা 50 বার লিখবেন, যাদের 50 বার লেখার পর মুখস্থ হবে না তারা 100 বার লিখবেন। কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এটা যদি করতে না পারেন সামনে দেখবেন আপনি কানা হয়ে গেছেন, আপনি আর কিছুই বুঝবেন না। কারণ এগুলো হচ্ছে মানে যোগ বিয়োগের মতো ছোট ছোট জিনিস, অঙ্কের ভিতরে অনেক বড় বড় জিনিসের মধ্যে এগুলি ব্যবহার হবে। এগুলি কিন্তু পরীক্ষায় সরাসরি থাকবে না, এগুলি আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। আচ্ছা এবার আসেন 3 নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট টাইম ফাংশন। এতক্ষণ আমরা শুধুমাত্র কনস্ট্যান্টকে করেছি, শুধুমাত্র কনস্ট্যান্টকে করেছি। তা আমরা কি বলেছি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে
এখন আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকেও ডিফারেন্সিয়েট করব, কনস্ট্যান্টকেও ডিফারেন্সিয়েট করব, বলেছি না? এবার দেখেন আমার ফাংশন ছিল fx, ফাংশন ছিল কি fx এর সাথে একটা কনস্ট্যান্ট আছে। মনে করেন আমার ফাংশন হচ্ছে x এর সাথে একটা কনস্ট্যান্ট 3 আছে, আমরা এটাকে বলি 3x। আমার ফাংশন হচ্ছে x, এটার সাথে একটা কনস্ট্যান্ট আছে 5, আমরা এটাকে বললাম 5x। কথা কি বোঝা যাচ্ছে? আমরা এটাকে বললাম 5x। এরকম যদি থাকে তখন আমরা কিভাবে করব? খেয়াল করে দেখেন y is equal to কনস্ট্যান্ট হচ্ছে k মাল্টিপ্লাই উইথ ফাংশন হচ্ছে fx। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ddx of y, তার মানে কি ddx এর সাপেক্ষে ফাংশন y কে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। যখন ডিফারেন্সিয়েট করব কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ডিফারেন্সিয়েশনের সামনে চলে আসবে। কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ডিফারেন্সিয়েশনের কোথায় চলে আসবে? সামনে। তার মানে ওইটার আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তা হিসাবেই চলে আসবে। কে সামনে চলে আসলো। সামনে চলে আসার পর আমি শুধুমাত্র ফাংশন যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ফাংশন থাকে কোনটা? fx। ফাংশন থাকে কোনটা? fx। তাহলে ddx of fx হবে। তার মানে k যদি সামনে চলে আসে, k মাল্টিপ্লাই উইথ ddx of fx। তাহলে ddx of fx কে আমরা সংক্ষেপে কি দিয়ে লিখতে পারি? f prime x। তার মানে k মাল্টিপ্লাই উইথ f prime x। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এবার আমরা একটা প্র্যাকটিস করি। y is equal to 3x square, y is equal to 3x square। আমরা এটাকে এখন ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট কি করব? ddx of y। আমি ddx of y করলাম। তাহলে ডান দিকে কি থাকে? ddx of 3x square, ঠিক না? ddx of 3x square থাকে না? জি স্যার। ওকে, আমার ফর্মুলা কি ছিল? কনস্ট্যান্ট সামনে চলে আসবে। কনস্ট্যান্ট কোথায় চলে আসবে? সামনে। তাহলে 3 হচ্ছে কনস্ট্যান্ট, 3 কে সামনে নিয়ে আসলাম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x স্কয়ার। তাহলে x স্কয়ার এবার আমি ডিফারেন্সিয়েট করব। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2 minus 2 2 into x to the power 2 minus 1, ঠিক না? পাওয়ার সামনে চলে আসবে, তারপর যে ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবলের উপরে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। 2 আমার পাওয়ার ছিল, 2 সামনে চলে আসছে, x to the power 2 আমার পাওয়ার আছে, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেছে। এবার দেখেন তো 3 into 2 কত হয়? 6 x to the power 2 minus 1 কত হয়? 1 x to the power, তাহলে 6x হচ্ছে আমার রেজাল্ট। এতটুকু পর্যন্ত বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না স্যার। স্যার পাওয়ার 2 এর সামনে 3 হলো কিভাবে? কোথায়? বুঝি নাই স্যার অ্যানসারের লাইনটা 3 into 2 x to the power 2 minus 1 এটা। এই 3 তো হচ্ছে কনস্ট্যান্ট, 3 সামনে চলে আসছে। তারপর আমি ডিফারেন্সিয়েশন করব কাকে? x স্কয়ার কে। তাহলে x স্কয়ার কে যখন আমি ডিফারেন্সিয়েট করি, আগের ফর্মুলাটা দেখেন, পাওয়ার সামনে চলে আসবে, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। পাওয়ার ছিল 2, তাহলে এই 2 সামনে চলে আসছে, x এর সামনে চলে আসছে, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ হইছে। ওকে, তো কনস্ট্যান্টটা কি তাহলে পাওয়ারের আগে লিখব? হ্যাঁ, কনস্ট্যান্টটা পাওয়ারের আগে লিখবেন। কনস্ট্যান্ট তো অলরেডি পাওয়ারের আগেই আছে। কনস্ট্যান্ট আমি আগেই সামনে নিয়ে আসছি, তারপরে ভিতরের অংশটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ভিতরের অংশটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা আগে চলে আসছে, আসার পর বাকি পাওয়ার থেকে 1 বিয়োগ করছি। এবার আপনারা প্র্যাকটিস করেন। 5 into x cube এটাকে ডিফারেন্সিয়েট করেন। y equal to 5 into x cube এটাকে ডিফারেন্সিয়েট করেন, কত আসে বলেন? 5 into x cube। সবাই করতেছেন? জি স্যার। আপনি ফাইনালে পাস করতে পারবেন না, আপনি নিশ্চিত থাকেন। কারণ এগুলির উপর বেস করে আমরা বড় বড় অঙ্ক করব। এক একটা অঙ্ক 4 পাতা 5 মানে 4 পেজ 5 পেজ পর্যন্ত হবে। 5 into x cube কত হয় বলেন? x to the power 2 হয়। 15x to the power 2। 4 into x to the power 4 কত হয় বলেন? স্যার 1 মিনিট একটু পড়েন।
আস্তে আস্তে ধরে ধরে করেন, আপনার এখন লার্নিং ফেজ, আপনি আস্তে আস্তে ধরে 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 করবেন। স্যার 15 into x স্কয়ার হয় না? হ্যাঁ, 4 into x to the power 4 কত হয়? স্যার কত? 4 into x to the power 4 So 16x cube. হ্যাঁ 16 into x স্যার 16x কিউব। ওকে, আচ্ছা 2 into x to the power 3 কত হয়? ও এটা তো করছি না, 2 into x to the power 3 হ্যাঁ কত হয় বলেন? 6 x to the power 6 into x to the power x square। 6 into x to the power 2 হবে, x ঠিক না? জি স্যার। 6x স্কয়ার হবে। আচ্ছা এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি জানি এর মধ্যে অনেকে বসে রয়েছেন, কোনো সারা শব্দ করতেছেন না, এর মধ্যে অনেকে আবার জি স্যারও বলতেছে, ভেরি গুড। আচ্ছা এবার আসেন আমরা ডিফারেন্সিয়েশনে যোগ বিয়োগ করব। একাধিক ফাংশন যদি থাকে তাদের যোগ বিয়োগ ও ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করা যায়। যেমন আমি দুইটা ফাংশন ধরলাম, একটা ফাংশন হচ্ছে fx আর একটা ফাংশন হচ্ছে gx। এটা দুইটা না হয়ে 3টা 4টা 5টা 6টাও হতে পারে, ঠিক না? যোগ বিয়োগ 4 5টা 8 10টা আইটেমের মধ্যে করা যায় না? জি স্যার। হ্যাঁ, আমাকে একটু অ্যান্সার করতে হবে। এই জিনিসগুলি নতুন, আপনি বুঝতে একটু কষ্ট হবে আমি জানি, আমাদেরও হয়েছিল, কিন্তু আমি ধরে ধরে আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনি যদি একটু মানে মনোযোগ দেন বুঝে যাবেন, কষ্ট হবে না। আর ক্লাসে মনোযোগ দিবেন না, আর তখন ফ্রেন্ডের হাতে পায়ে ধরতে হবে পরীক্ষার সময়। এবার তো আমি বুঝে ফেলছি যে অনেকেই চালাকি করেন, ফাইনালে কিন্তু আমি কোশ্চেনের সেট চেঞ্জ করে ফেলবো। দেখবেন যে এক এক অঙ্কের এক এক রকম ফিগার দিব। আমি বলে দিব যে অঙ্কের এই ফিগারের সাথে আপনার আইডি শেষের দুইটা সংখ্যা অ্যাড করে তারপর অঙ্ক করেন। কারোর সাথে কারোর রেজাল্ট আর মিলবে না, কারোর সাথে কারোর রেজাল্ট আর মিলবে না, ঠিক আছে? একই ইন্টারেস্ট দিব, বলবো যে ইন্টারেস্ট রেট হবে আপনার আইডির লাস্টের দুইটা ডিজিট, এবার করেন। সিম্পল জিনিস, খুব ইজি। কারোর যদি কম্পাউন্ডিং দেই, কারোর বলবো যে আইডি জোর আইডি গুলি হবে কম্পাউন্ডিং, বেজোর আইডি গুলি হবে হ্যাঁ মানে একটা মান্থলি, একটা কোয়ার্টারলি, একটা সেমি অ্যানুয়ালি, এভাবে দিব, এভাবে দিব। তো কারোর সাথে কারো রেজাল্ট মিলার আর কোনো স্পেস পাবেন না। আচ্ছা এবার একটু দেখেন, যখন আমরা যোগ বিয়োগ করব তখন নরমাল সিস্টেমে আমরা যোগ বিয়োগ করব। যেমন আমরা যদি বলি y ইজ ইকুয়াল টু দুইটা ফাংশন ধরলাম, একটা হচ্ছে fx আর একটা হচ্ছে gx, এটা যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, তখন আমরা কিভাবে করব? তখন এটাকে আমরা অপারেশনাল মোডে ফেলে দেব, মানে নরমাল গুণনের সিস্টেমে ফেলে দেব, যে ddx অফ গুণ fx যোগ gx। তার মানে কি, প্রথমে fx কে একবার ডিফারেন্সিয়েট করব, তারপর gx কে একবার ডিফারেন্সিয়েট করব। মাঝখানে যদি যোগ থাকে তাহলে যোগ হবে, মাঝখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এখন মনে করেন, হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন যে দুইটা বা তিনটা ফাংশন যদি থাকে আমরা প্রত্যেকটা ফাংশনকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। মাঝখানে অপারেশনগুলি যদি যোগ থাকে তাহলে যোগ হবে, যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ হবে। এটা শুধু যোগ এবং বিয়োগের জন্য, গুণ ভাগের জন্য না। আমি আবারও বলতেছি, এটা শুধু যোগ এবং বিয়োগের জন্য, গুণ ভাগের জন্য না। এখন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। মনে করেন এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে √3x আর একটা হচ্ছে 2 ইন্টু √3x, একটা হচ্ছে √3x আর একটা হচ্ছে 2 ইন্টু √3x। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটু খেয়াল করে দেখেন, আমি যখন ডিফারেন্সিয়েট করব, এই √3x মানে কি x টু দি পাওয়ার 1/3, √3x মানে কি x টু দি পাওয়ার 1/3, আর 2 ইন্টু √3x মানে কি 2 ইন্টু x টু দি পাওয়ার 1/3। এটা তো সবাই বুঝেন? জি স্যার। ওকে, এটা তো কেউ অ্যানসার করেন আল্লাহর রাস্তায়। আপনি যদি অ্যানসার না করেন আমি ধরে নেব আপনি বুঝছেন, আমি সামনে চলে যাব। এরপরে যদি আপনি না বুঝেন তখন কিন্তু আমার আর কোনো লায়াবিলিটি নাই। আপনি তখন আর আমারে বলতে পারবেন না স্যার আমি তো বুঝি নাই, আমি তো করি নাই, তখন আপনার রেজাল্ট খারাপ আসলে আমার আর কিছু বলার থাকবে না। আচ্ছা √3x কথার অর্থ হচ্ছে x টু দি পাওয়ার 1/3, আর 2 ইন্টু √3x কথার অর্থ হচ্ছে 2 ইন্টু x টু দি পাওয়ার 1/3। আমার যেহেতু সময় কম, আমি খুব বেশি ধরে ধরে আপনাকে যেতে পারবো না, আমাকে সিলেবাস কভার করতে হবে।
আচ্ছা, এবার দেখেন আমি দুইটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি যদি প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, আমি কি লিখবো? ddx অফ y কে আমি ডিফারেন্সিয়েট করতেছি ইজ ইকুয়াল টু ddx অফ fx, ddx অফ fx। তাহলে fx এর ভ্যালু কি? দুইটা ফাংশন, একটা এইটা একটা এইটা। তাহলে প্রথমে আমি এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তারপর আমি এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এবার একটু খেয়াল করে দেখেন, ddx অফ fx কে আমরা সংক্ষেপে লিখতে পারি f প্রাইম x। আপনি বামে লিখতে পারেন ddx অফ y ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার ছিল 1/3, 1/3 সামনে চলে আসছে, ইনটু x টু দি পাওয়ার, পাওয়ারের থেকে 1 বিয়োগ হইছে 1/3 মাইনাস 1, মাঝখানে প্লাস ছিল প্লাস হইছে। এবার এটা খেয়াল করেন, এটা কি ছিল? 2 ইনটু x টু দি পাওয়ার 1/3। এই 2 কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে চলে আসছে, ইনটু ddx অফ 1/3। এবার আমরা 1/x ddx অফ 1/3 ddx অফ x টু দি পাওয়ার 1/3 কে ডিফারেন্সিয়েট করব। তাহলে এবার আমার কি করছে? আগে পাওয়ারটা সামনে চলে আসছে, তারপর পাওয়ার থেকে আমি 1 বিয়োগ করছি, এরপর আমার একদম নরমাল নিয়মের যে বীজগণিত করছি, 1/3 এর জায়গায় ছিল x টু দি পাওয়ার 1/3 থেকে 1 বিয়োগ করছি, -2/3 আসছে, প্লাস এখানে 2 ইনটু 1/3 গুণ দিলে 2 ইনটু 1/3 লিখেছি, এখানে 1/3 থেকে 1 বিয়োগ দিয়েছি। তাহলে আপনি লিখেন এখানে কি ছিল? 2 ইনটু 1/3, এই অংশটা আগে নিয়ে আসছি, 2 ডিভাইডেড বাই 3 ইনটু x ইনভার্স 2/3 প্লাস 1/3 ইনটু x টু দি পাওয়ার -2/3। খেয়াল করেন দুই জায়গাতেই x এর পাওয়ার হচ্ছে x ইনভার্স 2/3, তার মানে 2/3 x টু দি পাওয়ার -2/3 থেকে আমি যোগ করতেছি, এর সাথে যোগ করতেছি 1/3 ইনটু x টু দি পাওয়ার -2/3। তাইলে 2/3 আর 1/3 যোগ দিলে হয় 1, যোগ দিলে হয় 1। তাহলে আমার রেজাল্ট হবে 1 ইনটু x ইনভার্স 2/3। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার আরেকবার বুঝিয়ে দিন। বুঝিনি সেই স্যার। সেটটা বুঝিনি স্যার। যেখানে বুঝেন নাই ওইখানে তো আমাকে থামাবেন, যেখানে বুঝেন নাই এইখানেই তো আমারে থামাবেন, এখানেই তো আমারে থামাবেন। এবার বলেন কোন জায়গায় বুঝেন নাই? স্যার সেকেন্ড স্যার লাইন থেকে। সেকেন্ড হ্যাঁ, লাইন থেকে বুঝেন নাই। খেয়াল না করেন না, ওই এখানে, সেকেন্ড লাইন না স্যার, ওই যে এখানে না এখানে, ওইটা নিচেরটা। উত্তরের আগের লাইনটা। এই লাইনটা। লাস্টের সেকেন্ড। আচ্ছা, এই লাইনটা কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। এটা তো জি স্যার। জি বুঝেছি। স্যার। এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে বুঝেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনটা এটা বুঝছি জি স্যার। স্যার। স্যার এটাও বুঝছি। এটাও বুঝছেন, তাহলে বুঝেন নাই কোনটা? স্যার পরে এটা পরে সেকেন্ড। এইখানে কি আছে? স্যার পরে টুলটা গেছে। মনে করেন 2/3 গরু ইনটু যোগ 1/3 গরু, পর লেখেন 2/3x যোগ 1/3x কত হয় লেখেন। 2/3x যোগ 1/3x কত হয় লেখেন। 2/3x যোগ 1/3x -1/3 কেন? 2/3x যোগ 1/3x যোগ করতে বলছি, মাইনাস আসবো কই থেকে? স্যার 1 আছে। স্যার 1 হয়, 1 ইনটু কত হয়? x। হ্যাঁ, তো 1 হইব কেন? x হইব, 1 ইনটু x হইব। তো এখানে x এর সাথে x যোগ করতে পারছি কেন? দুই ক্ষেত্রে x এর পাওয়ার হচ্ছে 1, পাওয়ার সেম থাকাতে আমার এটা হইছে। আমি যদি এরকম হইতো 2/3x যোগ 1/3x স্কয়ার, তখন কি শুধু আপনি 1 আসতো রেজাল্ট? তখন কি যোগ করতে পারতেন? কারণ যোগ করতে পারতেন না কেন? x এর পাওয়ার হচ্ছে ডিফারেন্ট। আর আগে কেন যোগ করতে পারছেন? দুই ক্ষেত্রে x এর পাওয়ার সেম। দেখেন তো এবার কি x এর পাওয়ার সেম কিনা? x এর পাওয়ার সেম, জি স্যার। এই জন্য যোগ করে পরের লাইনে আসতে পারছি। x এর পাওয়ার যদি ডিফারেন্ট হইতো আমার আগের লাইনে অঙ্ক শেষ। কথা কি বোঝা গিয়েছে? সরি স্যার বুঝি নাই। বললাম x এর পাওয়ার সেম হওয়াতে আমি যোগটা করতে পেরেছি। x এর পাওয়ার যদি সেম না হইতো, মনে করেন এইটার পাওয়ার একরকম এইটার পাওয়ার একরকম, যেমন আমি একটু আগে বললাম যে 2/3x যোগ 1/3x, আপনি কেন যোগ করতে পারছেন? দুই ক্ষেত্রেই x এর পাওয়ার হচ্ছে 1।
যদি এরকম হইতো 2/3x যোগ 1/3x স্কয়ার, তখন তো আমি যোগ করতে পারতাম না, কারণ এক জায়গায় x এর পাওয়ার হচ্ছে 1, এক জায়গায় x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা যোগ করতে পারতাম না। এখানে আমি যোগটা কেন করতে পারছি? দুই জায়গায় x এর পাওয়ার হচ্ছে x ইনভার্স 2/3, x ইনভার্স 2/3। যদি এরকম হইতো এই জায়গায় x ইনভার্স 2/3, এখানে x এর পাওয়ার ডিফারেন্ট, তাহলে আমি নিচের লাইনটাতে আসতে পারতাম না, তখন আমার এই লাইনেই অঙ্ক শেষ হয়ে যেত। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার লাস্টের থেকে থার্ড নাম্বার লাইনটা, লাস্টের থেকে থার্ড নাম্বার লাইন 1 2 3 এই লাইনটা। জি স্যার, এখানে দেখেন 2 ছিল, পরের 2.1/3। খেয়াল করেন এখানে কোন 2? এখানে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন পরের অংশটাকে আমি সামনে নিয়ে আসছি আর এই অংশটাকে পিছনে লিখছি। ও এই কারণেই বুঝতেছি না। হ্যাঁ, এখানে একটু আপনি সামনে পিছু করেন না, যেভাবে আছে এইভাবেই লেখেন, কোনো ঠিক সমস্যা আছে স্যার। আচ্ছা, এবার আপনারা অঙ্ক করেন একটা। আপনি করবেন x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার হাফ করেন। x টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার হাফ, এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত হয় বের করুন। মামুন বুঝতেছেন? মামুন, প্রজ্ঞা, নামিরা নওরিন, আতকিয়া সামিয়া, মোকাররম, সাদ, রাজিয়া, সাদিকা সুলতানা। জি স্যার। হ্যালো, হ্যাঁ বুঝতেছেন? জি স্যার, জি জি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগতেছে? না স্যার। স্যার এই ভিডিওটা স্যার দুইবার দেখা লাগবে, দুইবার দেখলে ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো আমি যার কাছে শিখেছি, ভদ্রলোকের নাম হরিদম স্যার, মানে আমার লাইফে যত লার্নেড পারসন দেখেছি উনি ছিল তার মধ্যে অন্যতম। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, শাহজাহান তপন স্যারের নাম শুনেছেন? ফিজিক্সের বই লিখতেন উনি, মারা গিয়েছেন। জি স্যার। শাহজাহান তপন স্যারের ফ্রেন্ড ছিলেন উনি। বাবা। এবং বাংলাদেশে যদি ফিজিক্সের সেরা 3 জন লোক ধরা হয় যে বাংলাদেশে ওনারা ফিজিক্স সবচেয়ে ভালো বুঝে, তাহলে উনি ছিল তাদের মধ্যে একজন হবে 3 জনের মধ্যে। আমাকে এই জিনিস ddx অফ x আপনারা দেখেন যে যারা বাইরে আপনারা করবেন, যারা ddx অফ x এভাবে না dy বাই dx এভাবে বলে। জি স্যার, আগে তো স্যার dy বাই dx ই বলতো স্যার। না, উচ্চারণটা dy বাই dx না, উচ্চারণটা হচ্ছে ddx অফ, এরপরে আপনি যেটা থাকে ddx অফ x, ddx অফ y এভাবে। আমিও dy বাই dx ই বলতাম, পরে উনি আমাদেরকে এটা শেখায় দিয়ে গেছেন। এই জন্য স্যার ফার্স্ট টাইম মানে আমাদের তো ইন্টারে স্যার dy বাই dx ই পড়াইছে। dy বাই dx না, তাইলে মানে যিনি এর সমস্যা হচ্ছে আমরা যখন যার কাছে শিখি তার কাছ থেকে যদি ভুল শিখে আসি, ওই ভুলটা হচ্ছে চেইনের মতো চলতেই থাকে। আমি যখন ইউনিভার্সিটিতে ম্যাথ করতে গিয়েছি তখন আমার টিচার ddx অফ y বলছে, তখন এক স্টুডেন্ট যখন ক্লাসে বলছিল স্যার হাইসা দিছে, তখন আমি মানে কৃতজ্ঞতাটা হরিধন স্যারের কাছ থেকে পাইছি। মানে আমি স্যারের কাছে এরকম টিচার আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত, এরকম ডেডিকেটেড টিচার আমার চোখে পড়ে নাই। এবং উনি মারা যাওয়ার পর কুমিল্লা বোর্ড থেকে বুয়েটে চান্স পাওয়া স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, এবং সেটা আজ পর্যন্ত ধরতে পারে নাই। কুমিল্লা থেকে আগে বুয়েটে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাইতো, এটা একক কৃতিত্ব ছিল ওনার। বুয়েটে যারা চান্স পাইতো কুমিল্লা থেকে তার 70% ছিল হরিজন স্যারের স্টুডেন্ট। হরিজন স্যার মারা যাওয়ার পরে বুয়েটে চান্স পাওয়া স্টুডেন্ট কুমিল্লাতে অনেক কমে গেছে। আচ্ছা, এবার একটু বলেন শুনি, করেছেন সবাই? স্যার একটা ছবি পাঠাই, একটু দেখেন। হ্যাঁ ছবি পাঠান, আমরা ছবিটা দেখি, পূজার ছবিটা দেখি। পূজা না, এটা কে বললো? আমি হয়ে গেল এটা। একটু মেসেঞ্জারটা একটু চেক কর স্যার। এরপরে কি করব? না বলতেছি, এটা আবার কে, আর ছবি আসলো? আশরাফুল ইসলাম। এটা বিয়ের মৌসুম চলতেছে না, গণহারে সব বিয়ের দাওয়াত। জি স্যার।
আমাদের বেচের বিয়ে বা তো সবার বিয়ে হয়ে যেতেছে না, আমাদের বেচেরও হয়েছে। আমাদের ব্যাচের একজন হইছে না? হ্যাঁ, আপনাদের বেচেরও আমি ছবি দেখছি, কি যেন মিম জান্নাতুল নাইমা। এই ছবি এইভাবে পাঠাইছেন কেন রে মা? জি স্যার, সোজা করে পাঠাইতেছি, বেকা হয়ে গেছে কেন? হ্যাঁ, স্যার এতটুকুই নাও, মান তো সেম হয় নাই। আমি এবার একটা খাতা পাইছি, এক পেজ এইভাবে, আরেক পেজ জাস্ট উল্টা ভাবে। আচ্ছা দেখি, খেয়াল করেন কিভাবে করছে। ওরে বাবা, এত শর্টকাট কেন? স্যার আমি তো এখন করছি স্যার, পরে তো তাড়াতাড়ি খেয়াল করেন, 4 ইন্টু প্রথমে কি ছিল? ওরে বাবা রে বাবা, এটা এখন তো আমার জন্যই বোঝা কঠিন হয়ে গেছে। না ভাই, আরেকটু, আমি এত মাথায় ঢুকবে না এটা। আমার কোশ্চেন কি ছিল? 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার হাফ। 4 ইন্টু x টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাই তো বলছি না? তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মানে কি? 4 কনস্ট্যান্ট সামনে থাকবে, ইন্টু x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করব। x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার 3 হবে। তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার 3। ওকে, 5 কনস্ট্যান্ট ছিল, x টু দি পাওয়ার হাফ ছিল, তাহলে হাফ সামনে চলে আসবে, x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে কি হলো? 4 ইন্টু x টু দি পাওয়ার 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 2। তাহলে কি হবে? 4 ইন্টু x টু দি পাওয়ার 3 প্লাস 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ। অঙ্ক শেষ? শেষ স্যার। শেষ। শাহজাদি পুরোপুরি ধরে ফেলছে। সবার কি এরকম আসছে? জি স্যার। ওকে ওকে ওকে, আচ্ছা, এটা আবার কি আসলো? এবার আসেন আমরা সামনের দিকে যাব আরেকটু। এবার আসেন আমরা x এর সাথে শুধুমাত্র x কে ডিফারেন্সিয়েট করব। x এর সাথে কাকে ডিফারেন্সিয়েট করব? x এর সাথে শুধুমাত্র x কে ডিফারেন্সিয়েট করব। সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হবে 1। সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত হবে? 1। বলেন তো, আমি যদি x এর সাথে 5x কে ডিফারেন্সিয়েট করি তাহলে রেজাল্ট কত হবে? 5 হবে। কারণ কি? কনস্ট্যান্ট সামনে চলে আসবে, সামনে চলে আসলে তারপর আমি x কে ডিফারেন্সিয়েট করব, রেজাল্ট হবে 1। 5 ইনটু 1 হবে 1। আমি x এর সাথে যদি 10x কে ডিফারেন্সিয়েট করি কত হবে? 10। সবাই কি বুঝতে পারছেন? ফ্যান্টাস্টিক, অঙ্ক ধরে ফেলছেন আপনারা। এবার একটু করেন তো, এই অঙ্কটা করেন তো। y ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই রুট x টু দি পাওয়ার 3, রুট x টু দি পাওয়ার 3, রুট x টু দি পাওয়ার 3, এটার মান হচ্ছে x টু দি পাওয়ার 3/2। তার মানে রুটের ভ্যালু হচ্ছে হাফ, x এর ভ্যালু হচ্ছে 3, x এর পাওয়ার হচ্ছে 3, রুটের ভ্যালু হচ্ছে হাফ, x এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 ইনটু হাফ, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 3/2। তাহলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার রুট x কিউব, তার মানে 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3/2। এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে? 4 ইন্টু x ইনভার্স 3/2, কারণ নিচে যদি থাকে সেটা ইনভার্স হিসেবে আমরা লিখবো। 4 ইন্টু x ইনভার্স 3/2। এবার একটু এটাকে আপনারা ডিফারেন্সিয়েট করেন, দেখেন কত আসে। দেখেন কত আসে। ddx অফ y লিখলাম, ddx অফ 4 ইন্টু x ইনভার্স 3/2, কনস্ট্যান্ট সামনে চলে আসছে। কনস্ট্যান্ট কি হয়েছে? সামনে চলে আসছে। তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো কাকে? শুধুমাত্র x ইনভার্স 3/2। এবার ইনভার্স 3/2 মাইনাস 3/2 সামনে চলে আসছে। এবার x টু দি পাওয়ার মাইনাস 3/2 থেকে 1 বিয়োগ দিব। দেন আমি এখানে যদি কাটাকাটি করি, 2 আর 4 কাটাকাটি করলে থাকে 2, x ইন্টু মাইনাস 3 ইন্টু 2 হচ্ছে -6, আর এই -3/2 থেকে যদি 1 বাদ দেই আমার থাকে -5/2। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন তো পরবর্তী অঙ্কটা পারা যাবে কিনা। পেজ নাম্বার 567, সেকশন হচ্ছে 8.4, ম্যাথ নাম্বার হচ্ছে 47। পারা যাবে কিনা? পারা যাবে কিনা দেখেন তো। x রুট ওভার x মানে কি? x এর পাওয়ার হচ্ছে হাফ, কিন্তু এটা ছিল নিচে, সো এটাকে যদি আমার উপরে নিতে হয় ইনভার্স করে নিব, x ইনভার্স হাফ।
ওকে Yes, sir. 3.2 ইনটু x ইনভার্স 2 প্লাস x, তাহলে দুইটার তখন আমি দুইটা যোগ করছিলাম, এখন কয়টা ফাংশনের জন্য ডিফারেন্সিয়েট করব? তিনটা। এটার জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার। তো করি 1.2 ইনটু x ইনভার্স হাফ, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। এখানে মাইনাস আছে, মাইনাস বসাইলাম। ddx অফ 3.2 x ইনভার্স 2, এটাকে একবার করব, করলাম। প্লাস x এর জন্য করব একবার। তাহলে এবার আমি ভাঙি। 1.2 কি? কনস্ট্যান্ট। 1.2 কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, সামনে চলে আসছে, সামনে চলে আসছে। এবার আসেন, এবার তাহলে বাকি থাকে কি? x ইনভার্স হাফ, x ইনভার্স হাফকে আমি ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, রাখলাম। মাইনাস 3.2 কি? কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসলাম। বাকি থাকে কি? x ইনভার্স 2, এটাকে ডিফারেন্সিয়েট করব। x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত হয়? x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত হয়? 1। লিখে ফেললাম 1। এবার আসেন লিখি, কনস্ট্যান্ট 1.2 লিখলাম। পাওয়ার সামনে চলে আসবে, -2 সামনে চলে আসলো। x টু দি পাওয়ার মাইনাস হাফ, 1 বিয়োগ করব, মাইনাস হাফ থেকে আবার 1 বিয়োগ করলাম। মাইনাস 3.2 কনস্ট্যান্ট লিখে ফেললাম। পাওয়ার সামনে চলে আসছে, -2 সামনে চলে আসছে। x টু দি পাওয়ার, পাওয়ার থেকে 1 বিয়োগ করছি, পাওয়ার ছিল -2, 1 বিয়োগ করলাম, -1 প্লাস 1। এরপরে আমি জাস্ট নরমালি করে গেছি। 1.2 ডিভাইডেড বাই 2, সামনে মাইনাস আছে। x টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে 1 বিয়োগ করছি, -3/2 প্লাস, সরি, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হইছে। 3.2 ইনটু 2 6.4 হইছে। x টু দি পাওয়ার -2 -1, তাহলে x ইনভার্স 3 হইছে, +1। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? Yes, আচ্ছা sir. +1 কিভাবে হলো? +1 কিভাবে হইছে দেখেন, এই যে লাস্টে x আছে, ddx অফ x মানে কি? +1। ওকে ওকে। Yes, sir. আচ্ছা সবার উপরে 4 ইনটু x, এটা কিভাবে হলো? কোথায় সবার উপরে 4 ইনটু x? কোথায়? তো সবার উপরের যে কোশ্চেনটা ওটার 4 ইনটু x মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এটা 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 জি স্যার, জি দেখেন তো, স্যার। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2, এটা মানে কি? 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 মানে কি? x ইনভার্স 2 না? x ইনভার্স 2 না? তাহলে x টা কি নিচে ছিল না? এটা জি যখন আমি স্যার। উপরে নিয়েছি তখন কি এটা ইনভার্স হয়ে যাবে না? হ্যাঁ এটাই হইছে। x টা নিচে ছিল, এটা যখন উপরে গিয়েছে ইনভার্স হয়ে গিয়েছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি এতটুকু স্যার, এই পর্যন্ত ম্যাথটা clear? একদম দিয়ে দেবেন। এটা 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 জি স্যার, এই কোনটা? ম্যাথটা। ওকে, আবার বলি। দেখেন এখানে আমার তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে x ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস 3.2 ইন্টু x ইনভার্স 2 প্লাস x। ওকে, তাহলে আমি তিনটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি করলাম, বাম দিকে কি ছিল? y ছিল, ddx অফ y ইজ ইকুয়াল টু ddx অফ, এই পুরোটাকে করলাম। তখন আমি ভেঙে নিলাম যে 1.2 কে 1.2 ইন্টু x ইনভার্স হাফ একবার করব, মাইনাস এই মাইনাস মাইনাস অনুযায়ী বসলো। ddx অফ 3.2 ইন্টু x ইনভার্স 2 এটা বসলো, প্লাস ddx অফ x কে আমি একবার করলাম। তখন আমার ফর্মুলা কি ছিল? কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, কনস্ট্যান্ট নিয়ে আসলাম, 1.2 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম। তারপর ছিল কি? ddx অফ এই x ইনভার্স হাফ কে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস 3.2 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, ইনটু ddx অফ এই ভেরিয়েবল যেটা থাকে সেটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ddx অফ x, এই x 1 বসে গেল। এবার একটু খেয়াল করে দেখেন, 1.2 সামনেই রইলো, এই পাওয়ারটা সামনে চলে আসলো, মাইনাস হাফ সামনে চলে আসলো, ইনটু x টু দি পাওয়ার -1, পাওয়ার ছিল মাইনাস হাফ, -1 হইলো, মাইনাস 3.2 কনস্ট্যান্ট তার জায়গায় রইলো, পাওয়ার -2 সামনে চলে আসলো, ইনটু x টু দি পাওয়ার থেকে আবার 1 বিয়োগ করলাম, প্লাস এই 1ই চলে আসলো। এবার আমি গুণ করব, নরমালি ক্যালকুলেশন করব, মাইনাস সামনে চলে আসলো, 1.2 ডিভাইডেড বাই 2 ইনটু x টু দি পাওয়ার -হাফ -1 মানে কি x টু দি পাওয়ার -3/2। এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হইছে, 6.4 গুণ দিছি, 3.2 ইনটু 2 6.4 ইনটু x টু দি পাওয়ার -2 -1 কি হইছে? x ইনভার্স 3
প্লাস এই যে 1 ছিল সেটা 1 বসে গেছে। এবার ক্লিয়ার পূজা? জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখেন পরবর্তী অঙ্কটা এবার আপনারা নিজেরা করেন। এটা আপনারা নিজেরা করেন, কোশ্চেনটা তুলে আপনারা নিজেরা করেন, দেখেন আপনারা পারেন কিনা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট লিখে ফেলেন। পেজ নাম্বার 567, সেকশন নাম্বার হচ্ছে 8.4, ম্যাথ 1 থেকে 48। ম্যাথ হচ্ছে 1 থেকে 48। স্যার একবার করে করব? একবার করি, হ্যাঁ একবার করে করলেই হবে। ওকে স্যার। ছোট ছোট ম্যাথ, এখানে এখনো গুণ ভাগের অঙ্ক করানো হয় নাই, সেটা সামনের ক্লাসে করানো হলে আপনারা পেরে যাবেন। বাকি অনেকগুলি হয়তো এখন পারবেন না, গুণ ভাগটা করানো হলে সামনের ক্লাসে পেরে যাবেন ইনশাআল্লাহ। কোশ্চেন তোলা হয়েছে? জি স্যার। ওকে, দ্রুত। কঠিন লাগছে আপনাদের কাছে ডিফারেন্সিয়েশন? হ্যালো, ফার্স্টে কঠিন লেগেছিল। এখন আর লাগবে না, দেখবেন এই 48 অঙ্ক যখন করবেন আপনার কাছে পানি ভাত হয়ে যাবে। জি স্যার। সামনে আপনার কাছে গুণ ভাগটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখবেন যে এত অঙ্ক প্র্যাকটিস করাবো তখন করতে করতে আপনার কাছে ইজি হয়ে যাবে। আর যে প্র্যাকটিস করবে না সে ফেল করবে, গ্যারান্টি। ফাইনালে অনেক ফেল করে শুধুমাত্র প্র্যাকটিসের কারণে। মিলে যাবে, না মিলার কিছু নাই। আমরা একটু রোল কলটা করে নিই। ওরে বাবা, আমরা আজকে মনে অনেক কিছু পড়ছি না? অনেক পড়ছি। ক্লাস করাইতে যায় খিদা লেগে গেছে। স্যার এই ডিডি বারবার লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। আচ্ছা, আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান? জি স্যার, প্রেজেন্ট স্যার। প্রজ্ঞা? প্রজ্ঞা ছিল। পূজা ছিল। মেহরুন্নেসা মধু? ইয়েস স্যার। জি স্যার। আকিবা সানিফা? ইয়েস স্যার। আবু সুফিয়ান আলিফ? ইয়েস স্যার। ওকে, নামিরা নরিন? Yes, sir. রেদওয়ান? ইয়েস স্যার। উত্তম দেব? ইয়েস স্যার। উত্তম দেব ছিল তো? বাপ্পু Yes, sir. অ্যাবসেন্ট। শাহজাদি হুর ছিল। লামিয়া রহমান? স্যার ওর নেট প্রবলেম ছিল স্যার। ওকে, আতিয়া সামিয়া ছিল। রায়না বিনতে রশিদ? স্যার। অনয়? ইয়েস অনয় স্যার। দত্ত? ইয়েস স্যার। অনয় দত্ত, ওকে। কানিজ ফাতেমা? কানিজ ফাতেমা Yes, sir. আইডি 049? ইয়েস স্যার। তানজিলা তাবাসসুম? ইয়েস স্যার। জান্নাতুল নাইমা মিম অ্যাবসেন্ট। আতিফ খান? আতিফ খান অ্যাবসেন্ট। ইমন? এমডি ইমন? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। মুক্তা? প্রেজেন্ট স্যার। মুক্তা আক্তার? প্রেজেন্ট আচ্ছা, স্যার। আফিফা হামিদা? Yes, sir. তানজিন নাইম? ইয়েস স্যার। তানজিন নাইম ছিল তো? তানজিন নাইম। জি স্যার, আছে। কানিজ ফাতেমা মৌ? কানিজ ফাতেমা মৌ? কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট। মুস্তাকিম? মুস্তাকিম কি আছে? আছে মুস্তাকিম? জি স্যার, জি 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 জি। রাহাত? আব্দুল্লাহ ইয়েস রাহাত? স্যার। ইয়েস স্যার।
Yes, sir. আব্দুল্লাহ রাহাত আছে, জয় দত্ত আছে, মামুন আছে, রামিশা অ্যাবসেন্ট, মোকাররম আছে, আল নোমান, রামিশা আছে, আছে স্যার। আচ্ছা, আল নোমান আছে, সাদিকা সুলতানা স্যার এমডি আল নোমান আছে। হ্যাঁ, সাদিকা সুলতানা ঐশী, Yes, sir. সাদিকা Yes, সুলতানা ঐশী আছে, নাইমুল ইসলাম নীরব, Present, sir. ইমরান Present, sir. হাবিব, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট, আবির হোসেন ফাহিম, Yes, sir. ওকে, Yes, রাজিয়া sir. সুলতানা আনিকা, Yes, sir. তানজিদ হাসান সাদ, Yes, sir. কাজী সাদাত খলিল, Yes, sir. লামিয়া বাঁধন মনে কোর্স ড্রপ করবে, বাঁধন অ্যাবসেন্ট, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট, কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট, আতিফ খান অ্যাবসেন্ট, জান্নাতুল নাইমা মিম অ্যাবসেন্ট, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট। স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনি তো লাস্টে 7 দেন নাই, 7 কই গেল? দাঁড়ান, আসতেছি। আমাদের কি আজকে ইআরপিতে ডিস্টার্ব করতেছে নাকি, না বুঝলাম না, এত সময় লাগবে কেন? দাঁড়ান আগে সেভ হয়েছে কিনা দেখে নি। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেয়ার করি স্ক্রিনটা, তাহলেই হবে। কোন জায়গায় সমস্যা? স্যার আপনি 3টা যোগ করবো না, কিন্তু 7টা কই গেল? এই 7টা হ্যাঁ দেখেন তো, 7 কি ছিল? কনস্ট্যান্ট না? জি স্যার। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0। তাইলে আর এটা তো ভ্যানিশ হয়ে গেছে, 0 রে আপনি যোগ করলে কি হয়? ও আচ্ছা ঠিক আছে। সবার হইছে? শাহজাদি আপনি মেসেঞ্জারে অ্যাসাইনমেন্টটা এখন একটু লিখে দিয়ে দেন। আচ্ছা স্যার। ওকে, জি স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট আবার কবে? আগামী শনিবারে স্যার। আলাদা আসে কি আসবে বুঝি নাই। স্যার, এক্স এর পাওয়ার গুলো আলাদা আসে, তাহলে তো অ্যানসার এখানেই আলাদাই হবে। এই যে দেখেন আলাদাই তো আছে। আমাদের নেক্সট ক্লাস কবে আবার? আগামী শনিবারে স্যার। ইনশাআল্লাহ। তখন আমরা দেখবেন গুণ ভাগ করে আবার অ্যাপ্লিকেশনে চলে যাব ইনশাআল্লাহ। বাই দিস টাইম অ্যাসাইনমেন্ট করে ফেলবেন যতটুকু করানো হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। স্যার। আদাব।